আফ্রিকা? হঠাৎ আফ্রিকা কেন, কিছু বলে যাননি? আসলে ফোন আসার দুদিন বাদেই উনি তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন। প্রথমে বললেন ইংল্যান্ড যাবেন, পরে আবার বললেন আফ্রিকা যাবেন। এই গতকালই চিঠি এসেছে। কোথা থেকে? কঙ্গো। কোন কঙ্গো গণেশ? ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো মানে ডিআরসি কঙ্গো, নাকি কঙ্গো রিপাবলিক? সে কি, কঙ্গো আবার দুটো আছে নাকি? হ্যাঁ, খুব সম্ভবত 1800 সালের মাঝামাঝি পর্যন্ত দুটোই কিংডম অফ কঙ্গোর অংশ ছিল, তারপর আলাদা হয়ে যায়। ডিআরসি কঙ্গো সাইজে কঙ্গো রিপাবলিকের প্রায় 7 গুণ বড়। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর রাজধানী কিনশাসা, অন্যদিকে কঙ্গো রিপাবলিকের রাজধানী ব্রাজাভিল। এই দুই রাজধানীর মধ্যে দূরত্ব খুবই কম। চিঠিতে কোনো শহরের নাম দেখেছো? নাম বললে বলে দিতে পারবো উনি কোন কঙ্গোতে আছেন। সেটা খেয়াল করিনি, শুধু জানি নানান শহরে ঘুরে বেড়াচ্ছেন। হয়তো চিঠিগুলো ভালো করে পড়লে বোঝা যাবে। মিস্টার পাই কি তোমাকে নিয়ম করে চিঠি লিখছেন নাকি? না না, নিজেকে, এই বাড়ির ঠিকানায়। মিস্টার পাই লোকটা যে পাগলাটে এ নিয়ে অনিলিখার কোনো সন্দেহ নেই, তবে শেষমেশ নিজেকে নিজের চিঠি মানে? আসলে আপনি তো জানেন উনি ডায়েরি লেখা শুরু করেছেন গত 4 বছর ধরে, এটা তারই অংশ। তবে ওনার খেয়াল তো জানেনই, কালি কলমে লিখতে ভালোবাসেন। কোনো নির্দিষ্ট ডায়েরিতে না লিখে রোজ প্যাডের সাদা পাতায় লেখেন। বলেন এসব ডায়েরি কারো হাতে গেলে মুশকিল, এর থেকে কয়েকটা পাতা হারালেও কোনো সমস্যা হবে না। আর আমাকে দায়িত্ব দিয়েছেন পর দিন অনুযায়ী সেগুলো গুছিয়ে রাখতে। এখন বাইরে থেকেও মাঝে মধ্যে সেগুলোই পাঠাচ্ছেন। তুমি কি লেখাগুলো পড়েছো? না না, আমাকে উনি পড়তে বলেননি, বলতে পারেন অনুমতি দেননি। আমি শুধু ফাইলে গুছিয়ে রেখেছি, তবে আপনি পড়লে উনি আপত্তি করবেন না। অনিলেখা মনে মনে হাসলো। টিপিক্যাল গণেশ, ঠিক যেটুকু বলা হবে তার বাইরে কিছু করবে না। আবারও সেই একই প্রশ্ন করছি, কি জন্য হঠাৎ করে আফ্রিকা গেলেন সে বিষয়ে কিছু জানো? না তেমন কিছু। ও হ্যাঁ, আপনি কি ডেভিড অ্যাকসনকে চেনেন? ওনার বহুদিনের বন্ধু, খুব নামকরা জুওলজিস্ট। ডেভিডের ফোন এলো, ফোন রাখার কিছুক্ষণ বাদেই বললেন আফ্রিকা যাচ্ছেন। তার দিন দশেকের মধ্যে টিকিট ভিসা এসব করে বেরিয়ে পড়লেন। ঠিক কী কারণে এরকম তাড়াহুড়ো করলেন সেটা অবশ্য আমি জানি না। আমার মনে হয় তোমার ওই লেখাগুলো পড়ে দেখা উচিত। উনি তোমাকে যথেষ্ট বিশ্বাস করেন, হয়তো তোমার জানাও দরকার। কোথায় গেছেন, কী করছেন, এসব কিছু লেখা থাকতে পারে। আমি গেলে অবশ্যই পড়ে দেখব। আচ্ছা, আপনি কি কাল আসছেন? না, আমি আর তাহলে এখন এসে কি করব? উনি আগে ফিরে আসুন, তারপর না হয় যাব। ঠিক আছে, ছাড়ছি। গণেশ মিস্টার পাইয়ের আপ্তসহায়ক, একজন খামখেয়ালি বিজ্ঞানের উপযুক্ত সহায়ক। মিস্টার পাইয়ের কল্যাণগড়ের ল্যাবে বিভিন্ন কাজে যেমন সাহায্য করে, তেমনি বাজার করা থেকে শুরু করে বাইরের সমস্ত কাজে সবার সঙ্গে যোগাযোগ রাখার কাজটাও গণেশই করে। যদিও সেটা যোগাযোগ রাখার থেকে মিস্টার পাইকে সবার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখার কাজ বলাই ভালো। অনিলিখা ছাড়া বেশিরভাগ লোকেরই মিস্টার পাই অবধি পৌঁছানোর একমাত্র উপায় হলো গণেশ। প্রায় 1.5 মাস আগে মিস্টার পাইয়ের কল্যাণগড়ের বাড়িতে শেষ গিয়েছিল অনিলিখা। তারপরে সেভাবে কথাও হয়নি। এর মধ্যে অনিলিখাকেও অফিসের কাজে ইউরোপ যেতে হয়েছিল। মিস্টার পাইয়ের বেশিরভাগ কাজই খুব আনকনভেনশনাল। অনেক বিষয়ে উনি বিশ্বের সেরা বিজ্ঞানীদের থেকে এগিয়ে আছেন, তবে কিছু ক্ষেত্রে এমন সব টপিক নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন যে সেগুলো নিয়ে আদৌ রিসার্চ করার প্রয়োজন আছে বলে অনিলিখারও মনে হয় না। 1.5 মাস আগেও মিস্টার পাই এরকমই একটা বিষয় নিয়ে রিসার্চ করছিলেন। আচ্ছা অনিলিখা, একটা মানুষ গড়ে কতটা সময় সোশ্যাল নেটওয়ার্কে থাকে জানো? না ঠিক জানি না, তবে শুনেছি বিশ্বের 60% মানুষ নাকি এখন সোশ্যাল মিডিয়ায় আছে। গড়ে তারা প্রায় 2.5 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় থাকে। না, তুমি যে সোশ্যাল নেটওয়ার্ক বলছো তার বাইরেও তো আমাদের সবার একটা সোশ্যাল নেটওয়ার্ক বা সামাজিক যোগাযোগ থাকে, যেখানে আমরা একজন আরেকজনের সঙ্গে মিশি, পাশে বসে গল্প করি। এটা তো মানব সভ্যতার শুরু থেকেই চলে আসছে, যাকে বলে স্রেফ আড্ডা। সেটার অবশ্য কোনো হিসেব পাওয়া মুশকিল। আপনার নিজের তো সোশ্যাল মিডিয়ায় কোনো রকম উপস্থিতিই নেই, আড্ডাও মারেন না তেমন। আপনি হঠাৎ এমন একটা বিষয়ে আগ্রহী হয়ে উঠলেন। মিস্টার পাইয়ের মুখে একটা মুচকি হাসি ফুটে উঠল। ঠিকই বলেছ, আমি মানুষের সোশ্যাল নেটওয়ার্কে আগ্রহী নই, বেশিরভাগটাই সময় নষ্ট। কিন্তু গাছেদের সোশ্যাল নেটওয়ার্কের কথাটা কখনো ভেবে দেখেছো? আমি ওই বিষয়টাতে বিশেষ আগ্রহী। মানে গাছেদের মধ্যে যোগাযোগ, আপনি কি সেই ব্যাপারে কিছু ভাবছেন নাকি? হ্যাঁ ঠিক তাই, শুধু ভাবছি না, সেটা যে কিছু গাছের মধ্যে আছে তার প্রমাণও পেয়েছি। এ তো দারুণ ইন্টারেস্টিং ব্যাপার। কীভাবে প্রমাণ পেলেন? বলছি। তবে এই ক্ষমতা যে সব প্রজাতির গাছে সমানভাবে থাকে তা কিন্তু নয়। কিছু কিছু গাছের মধ্যে বেশি থাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, অর্থাৎ ক্রিসপার টেকনিকের মাধ্যমে। এই ক্ষমতা গাছেদের মধ্যে অনেক গুণ বাড়ানো যায়। ক্রিসপার, CRISPR টেকনিক কি জানো তো? হ্যাঁ, ওই তো 2012-তে জেনিফার ডোডনা যেটা আবিষ্কার করেছিলেন একটা খারাপ ভাইরাসের ডিএনএ কাটতে গিয়ে। জিন এডিটিং আগে সম্ভব হতো, কিন্তু পদ্ধতিটা ছিল অনেক জটিল ও সময় সাপেক্ষ। উনি দেখলেন যে
এই ক্রিসপার টেকনিক বা টুল যাই বলি না কেন, সেটা ঠিকভাবে প্রোগ্রাম করতে পারলে তার মাধ্যমে যে কোনো ডিএনএ সিকোয়েন্সে পরিবর্তন আনা যায়, যে কোনো জীবিত প্রাণীতে আনা যায়, এমনকি মানুষের ক্ষেত্রেও। এক্স্যাক্টলি। কিন্তু তাদের লাভ কেন? মানুষ দলবদ্ধ হতে পারে, ওরা হলেই মুশকিল। ধরো তুমি কোনো কেমিক্যাল ব্যবহার করলে যা কোনো একটা গাছের ক্ষতি করবে, অথবা এমন একটা পোকা কোনো একটা গাছে ধরলো যা সেই গাছের ক্ষতি করছে, তখন সেই গাছ তার নেটওয়ার্কের মাধ্যমে আশেপাশে অন্য গাছেদের জানায়। আমরা এখনও সেটার খবর পাইনি। এই যা কীভাবে? মূলত শিকড়ের মাধ্যমে ওরা যোগাযোগ রাখে। তারপরে তারা একযোগে দলবদ্ধভাবে এমন কোনো কেমিক্যাল বের করতে পারে যা সেই পোকাদের মারতেও পারে। তাছাড়া মধুর লোভ দেখিয়ে মৌমাছি বা বোলতা ডেকে আনতে পারে, যারা গাছের গায়ে লেগে থাকা পোকাগুলোর পক্ষে ক্ষতিকর। তাতে মৌমাছি ও গাছ দুপক্ষেরই সুবিধা হয়। এরকম কিছু গাছের সন্ধান ইতিমধ্যে পাওয়া গেছে। হ্যাঁ, এবারে মনে পড়ছে, আমিও এরকম কিছু পড়েছিলাম কয়েকটা রিসেন্ট রিসার্চ পেপারে। কিন্তু এভাবে যে নিজেদের মধ্যে যোগাযোগ করে একটা গাছ আর একটা গাছকে কোনো তথ্য জানাতে পারে, তা ঠিক জানতাম না। হ্যাঁ, সেটা আমরা এখনও পুরোপুরি বুঝিনি। আসলে এইসব বিষয়ে রিসার্চ করার মতো প্রতিভা কম। সেই যোগাযোগ ক্ষমতাটা আবার অনেক গুণ বাড়িয়ে দেওয়া যায় জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। সেটাই আমার এখনকার গবেষণার বিষয়। একই সঙ্গে দেখছি আমি নিজেও কোনোভাবে সেই গাছেদের নেটওয়ার্কে ঢুকতে পারি কি না। ভাবতে পারছো কী হতে পারে তাতে? আমি অনেক গাছের সঙ্গে একসঙ্গে যোগাযোগ রাখতে পারবো, তারাও আমার মনের ভাব বুঝতে পারবে। এটা দারুণ ব্যাপার। কিছু নিশ্চয়ই পেয়েছেন? হ্যাঁ, কিছুটা বলতে পারো, তবে এখনও অনেক কাজ বাকি। আরও বেশ কিছু কথা হয়েছিল মিস্টার পাইয়ের সঙ্গে সেদিন। গাছ নিয়ে মিস্টার পাইয়ের পরীক্ষা নিরীক্ষা তখন অবশ্য প্রাথমিক পর্যায়ে ছিল। তার পরবর্তী কিছু পরীক্ষা নিরীক্ষার জন্যেই কি মিস্টার পাই আফ্রিকায় গেলেন? কোনো মেজর ব্রেক থ্রু পেয়েছেন? হতেও পারে, কারণ কঙ্গোর জঙ্গলে হাজারেরও বেশি বিভিন্ন প্রজাতির গাছ আছে, যা খুব কম জায়গাতেই পাওয়া সম্ভব। খুব ইন্টারেস্টিং কোনো ব্যাপার না হলে উনি এরকম একটা গবেষণার মধ্যে হঠাৎ করে আফ্রিকা যেতেন না। সেদিন সন্ধেবেলায় মিস্টার পাইয়ের একটা মেল পেল অনিলিখা। অনিলিখা, আশা করি তুমি ভালো আছো। জানো কি না জানি না, আমাকে হঠাৎ করে কঙ্গো চলে আসতে হয়েছে। তুমি নিশ্চয়ই প্রফেসর ডেভিড অ্যাকসনের নাম শুনেছ। ওর মতো নামী প্রাণীবিদ সারা বিশ্বে খুব কম আছে। ওরই অনুরোধে আমার এখানে আসা। গত 1 মাস ধরে ওর সঙ্গে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর নানান শহরে, কঙ্গোর নানান প্রত্যন্ত প্রান্তে ঘুরেছি, বেশিরভাগটাই জলপথে। কিছু জায়গায় যেখানে কঙ্গো জলপথে দূরতিক্রম্য, সেখানে ফ্লাইট নিতে হয়েছে। কি অসাধারণ যে এই দেশ, তা বলে বোঝানো যাবে না। অত্যন্ত ধনী দেশ হওয়ার সব রকমের সম্ভাবনা ছিল এই দেশের, কিন্তু নৈরাজ্যের কারণে সাধারণ মানুষ যে কতটা গরিব হতে পারে না দেখলে বিশ্বাস করা যায় না। অ্যামাজনের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেন ফরেস্ট হিসেবে কঙ্গোর জঙ্গলের গুরুত্ব কতটা তা তুমি নিশ্চয়ই জানো। অ্যামাজনের বাইরে এরকম প্রাণী বৈচিত্র্য আর কোথাও আছে কিনা জানি না। নিশ্চয়ই ভাবছো এখানে হঠাৎ করে কেন এলাম। সেটা আপাতত রহস্যই থাক, হয়তো কিছুদিন বাদে তুমি নিজেও জানতে পারবে। তুমি এলে নিজে সে রহস্যের অনুসন্ধানে অংশগ্রহণও করতে পারবে। এইটুকু বলে রাখি, তুমি বিশ্বজুড়ে যতই রোমহর্ষক অভিযানে গিয়ে থাকো না কেন, আমার মনে হয় না এই অভিযান তার কোনোটার চেয়ে কম কিছু হবে। সেরকম সম্ভাবনা দেখেছি। এখনও অবধি আমরা কিছুই বুঝে উঠতে পারিনি। তুমি এলে আমাদের কাজ অনেক সহজ হয়ে যেত। এখানে এখন আছি আমাদের এক কমন ফ্রেন্ড, বিখ্যাত বিজ্ঞানী আর্নেস্ট সলভের বাড়িতে। সবে কিছুদিন এসেছি। আর্নেস্টও তোমাকে দেখতে চায়, অনেক কথা শুনেছে তোমার। তুমি কনফার্ম করলে তোমার ভিসার জন্য ইনভিটেশন লেটার আগামীকালের মধ্যে পাঠিয়ে দেবো। তুমি শুধু আসতে পারবে কিনা জানিয়ে দাও। 10 দিনের জন্য এলেই হবে। এই সুযোগ হারাবে না আশা করি। ভালো থেকো। ধন্যবাদ আনতে মিস্টার পাই। দুই বিজ্ঞানীর নামই অনিলিখার কাছে পরিচিত। ডেভিড অ্যাকসন বিখ্যাত ব্রিটিশ প্রাণীবিদ, আর্নেস্ট সলভে আরও বেশি পরিচিত, কারণ কম্পিউটার সায়েন্সের বেশ কিছু ক্ষেত্রে, এমনকি মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে অসাধারণ কাজ করেছেন। উনি ওখানে বসে কী করছেন কে জানে। ইমেল দেখে বোঝার উপায় নেই মিস্টার পাই ঠিক কোথায় আছেন। কঙ্গো বেশ বড় দেশ, বিশ্বের মধ্যে সবথেকে বড় দেশগুলোর মধ্যে বিচারে সারা বিশ্বে একাদশ স্থানে। কঙ্গোর 60% জায়গা জুড়ে গভীর বনাঞ্চল, সাভানা তৃণভূমিও আছে। আছে উত্তর পূর্ব প্রান্তে বিশাল রুয়েনজেরি পর্বতশ্রেণী। এতদিন ধরে নদীপথে ঘুরছেন। এখন প্রশ্ন হলো মিস্টার পাই কি কঙ্গোর পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছেন, নাকি তার উল্টো? কঙ্গোর রাজধানী কিনশাসা পশ্চিম দিকে, অতলান্তিক মহাসাগরের থেকে খুব দূরে নয়। সেখানে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, ভারত থেকে সেখানে যাওয়া সহজ। তবে কঙ্গোতে আরও বেশ কিছু এয়ারপোর্ট আছে। পূর্ব প্রান্তে যেমন আছে গোমা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। যেখানেই থাকুন, উনি যে গভীর জঙ্গলের কাছাকাছি আছেন সেটা নিশ্চিত। ঠিকই বলেছেন মিস্টার পাই, কঙ্গো সবথেকে ধনী দেশগুলোর মধ্যে একটা হয়ে উঠতে পারত। কঙ্গোতে বিশ্বের সর্বাধিক কপার ও কোবাল্টের সঞ্চয় আছে। কোবাল্টের মূল্য আগে কেউ বোঝেনি, কিন্তু ইলেকট্রিক গাড়ির ব্যাটারির জন্য ও ফোনের লিথিয়াম আয়ন ব্যাটারি কল্যাণে কোবাল্ট এখন অত্যন্ত মূল্যবান নাগরিক। সারা বিশ্বের 60% কোবাল্ট উৎপাদন হয় কঙ্গোতে। চীনের প্রচুর ইনভেস্টমেন্টও আছে কঙ্গোতে। এই মুহূর্তে অনিলিখার কাজের চাপ আছে, কিন্তু এভাবে কঙ্গো যাওয়ার সুযোগ বারবার আসবে না।
হাতি, সিংহ, লেপার্ড, গরিলা, ওকাপি, শিম্পাঞ্জি, হিপ্পো থেকে এমন অজস্র বন্যজন্তু কঙ্গোতে ছড়িয়ে আছে যা অন্য কোথাও সহজে পাওয়া যায় না। তাছাড়া মিস্টার পাই যখন পার্সোনালি যেতে অনুরোধ করছেন, ব্যাপারটা যে খুব ইন্টারেস্টিং কিছু হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এরকম একটা জটিল রহস্যের আকর্ষণ এড়িয়ে যাওয়া অসম্ভব অনিলিখার পক্ষে। অনিলিখা উত্তর দিতে সময় নিল না, জানালো যাবে, ভিসা পেলেই সঙ্গে সঙ্গে যাবে, কিন্তু কী ব্যাপারে এই জরুরি তলব সেটা জানালে আরও ভালো হতো। অবশ্য অনিলিখা জানতো তার প্রশ্নের উত্তরে মিস্টার পাই এখন আর কিছু বলবেন না, তবে সেটা জানার একটা উপায় আছে। আজকে 14ই জুলাই। আজ শনিবারের আসরে এসে রাতুলি প্রথম বোমা ফাটালো। ও নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রিসার্চ করতে বেলজিয়ামের এক নামী ইউনিভার্সিটি থেকে সুযোগ পেয়েছে। খবরটা সবার কাছে অবশ্যই আনন্দ সংবাদ, এরকম সুযোগ তো কলকাতায় বসে সবার কাছে আসে না। কিন্তু বিশ্বজিৎ দা সেই আনন্দে যোগ না দিয়ে উল্টে গোল গোল চোখ করে চশমা টেবিলের উপরে নামিয়ে রেখে বলল, তার থেকে লক্ষণ করতে পারতিস। তারপর সবাইকে আরও চমকে দিয়ে বিশ্বজিৎ দা উঠে দাঁড়িয়ে দুদিকে ঘাড় নেড়ে নাটকীয় ভঙ্গিতে বলল, বলি এরকম বিষয় নিয়ে গবেষণা করা দুর্বুদ্ধি তোকে কে দিয়েছে অনিলিখা? সেই যে শুরু হলো, তারপরে আরও আধ ঘন্টা আমাদের শনিবারের আসরের মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়ালো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। কিছুক্ষণের মধ্যে আমরা দুপক্ষে ভাগ হয়ে গেলাম। তন্ময় চিলচিৎকার জুড়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো যত সব পুঁজিবাদী মানুষের অস্ত্র, সমাজে আরও বৈষম্য তৈরি করবে। এর উল্টো দিকে দাঁড়িয়ে প্রতীক, থাম থাম, একদিকে চ্যাট জিপিটি থেকে কপি করে উত্তর লিখছিস, অন্যদিকে তাকেই গালাগাল দিচ্ছিস, একেই বলে হিপোক্রিসি। আলোচনা যখন প্রায় হাতাহাতির পর্যায়ে পৌঁছেছে, সহেলির মতো ঠান্ডা মাথার মেয়েও যখন উত্তেজিত হয়ে তর্ক করতে করতে ঘরের মধ্যে পায়চারি করছে, বিশ্বজিৎ সোফার উপরে দাঁড়িয়ে উই অল মাস্ট বয়কট এআই অ্যাট এনি কস্ট বলে ইংরেজিতে বলতে শুরু করেছে ও উত্তেজনায় প্রায় লাফাচ্ছে, তখন আমরা ঘরের বাইরে অনিলিখাদির চটি খোলার শব্দ পেলাম। তার পরক্ষণেই গ্রীষ্মের দাবদাহের মাঝে হঠাৎ করে আসা এক মিষ্টি ঠান্ডা বাতাসের মতো অনিলিখাদি এসে ঘরে ঢুকলো। তারপরে আমাদের সবাইকে ভালো করে জরিপ করে ও ঘরের নানান জায়গায় তাণ্ডবের চিহ্ন দেখে মুচকি হেসে বলল, বাহ, আজ তো আলোচনা সাংঘাতিক রকম জমে উঠেছে দেখছি। প্রতীক অভিমানী সুরে বলল, তা তুমি আজ হঠাৎ করে পথ ভুলে? আগের সপ্তাহে তোমাদের বাড়ি গিয়েছিলাম খোঁজ নিতে, মাসিমা বললেন তুমি নাকি স্পেনে গেছো। হ্যাঁ, গত কয়েক মাস এমন ব্যস্ত হয়ে পড়েছি যে এখানে আর আসার সময় ওঠেনি, তাই ফিরেই চলে এলাম। গতকালই মাদ্রিদ থেকে ফিরছি। একটু থেমে কী ভেবে ফের বলল, তা তোদের তো বেশ আলোচনা চলছিল, আমাকে দেখে বন্ধ করলি কেন? আচ্ছা অনিলিকাদি, তোমার কি মনে হয় না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শ্রমজীবী মানুষের সর্বনাশ ডেকে আনবে? তন্ময় আজকাল কলেজে ওঠার পর থেকে বেশিরভাগ সময় বামপন্থী মার্ক্সবাদ এসব নিয়ে পড়ে থাকে। অনিলিকাদি মুচকি হেসে বলে, এআই এর প্রভাব শুধু শ্রমজীবী মানুষ কেন, সব ক্ষেত্রেই পড়বে। শুধু ওরকম ছোট পরিসরে তার বিচার করা উচিত নয়। এখনই যত ধরনের কাজ হয় তার 60% কাজে এআইকে ব্যবহার করা যেতে পারে, আর আমার বিচারে সব মিলিয়ে 30% কাজ এখনই এআই পুরোপুরি করতে পারবে। তবে একই সঙ্গে এআই অন্য অনেক ধরনের কাজের সুযোগও তৈরি করবে, যা আমাদের কর্মক্ষেত্রকে অনেক বাড়িয়ে দিতে পারে। তবে প্রশ্ন অন্য জায়গায়, এআই কি পুরো মানব সমাজকে বিপন্ন করতে পারে? হ্যাঁ, আমার মনে হয় সে সম্ভাবনা অবশ্যই আছে, কিন্তু কতটা জানি না। বিশ্বজিৎদা উৎসাহিত হয়ে বলে উঠল, ঠিক তাই, আমি নিশ্চিত এআই পুরো মানব সমাজকে ধ্বংস করার জন্য যথেষ্ট। এ তো তোমারই বিষয়। আমার এক বন্ধু সেদিন আমাকে বলছিল এ বিষয়ে তোমার মতো জ্ঞান ও রিসার্চ নাকি সারা বিশ্বে খুব কম লোকেরই আছে। আমি তো তাকে বলেই দিলাম, তুমি যেটাতেই হাত দেবে সেটা আমাদের সবার জন্য বিপদ বাড়াবে। আসলে তোমার মতো লোকেদের জন্যই আজ আমরা এই বিপদে। আমরা ভেবেছিলাম অনিলিখাদি এর প্রবল প্রতিবাদ করবে, কিন্তু সেটা না করে খানিকটা যেন বিশ্বজিৎদের কথা সায় দিল। হ্যাঁ, সব ভালোরই কিছু খারাপ দিক থাকে। মানব সভ্যতার উন্নতির জন্য, এই পৃথিবীকে বাসযোগ্য করে তোলার জন্য, মানুষের ভালোর জন্য যেমন এআই এর হাজারটা প্রয়োগ হতে পারে, ঠিক তেমনই এআই মানব সভ্যতার জন্য বিপর্যয়ও ডেকে আনতে পারে। ফিউশন পাওয়ার, গাড়ি, নতুন ওষুধ আবিষ্কার করতে, জেনেটিক অসুখ দূর করতে, এমনকি গ্লোবাল ওয়ার্মিং কমানোর মতো অজস্র ভালো কাজে যেমন এআইকে ব্যবহার করা যায়, ঠিক তেমনই বায়োকেমিক্যাল ওয়েপন থেকে মিথ্যা খবরের মাধ্যমে সাধারণকে বিভ্রান্ত করার কাজেও এআইকে ব্যবহার করা যায়। এখানে আরেকটা সমস্যা হলো, এই মেশিন লার্নিংয়ের মাধ্যমে যেভাবে এআই কোনো সমস্যার সমাধান বার করে, সেটা আমাদের কাছে হলো ব্ল্যাক বক্স। আমরা ডিটেলে সেই সমাধান সূত্র বুঝবো না। কোনো সমাধানের জন্য এআই এর যে ফাউন্ডেশন মডেল ব্যবহৃত হলো সেটা আরও নানান কাজে ব্যবহার করা যেতে পারে, সেখানে একটা বড় রিস্ক থাকে। আমরা সবাই যে ব্যাপারটা বুঝিনি সেটা বুঝিয়ে অনিলিখাদি বলে চললো। একটা এক্সাম্পল দিই, ধরো এআইকে বলা হলো এমন কিছু করতে হবে যাতে পৃথিবীতে গরুর সংখ্যা সব থেকে বেশি হয়। এবারে তার জন্য তথ্য, ডেটা ট্রেন্ড এসব থেকে এআই মনে করতেই পারে যে মানুষের সংখ্যা কমানোর দরকার,
কীভাবে এআই ভাবছে, সমস্যার সমাধান করছে, সেটা জানা না থাকায় কিছুটা বিপর্যয়ের সম্ভাবনা তো থাকবেই। একে বলা হয় অ্যালাইনমেন্ট প্রবলেম। সেরকম সমস্যা হতেই পারে যেখানে স্রষ্টা যে টার্গেট এআইকে দিয়েছে বা যা চাইছে তার থেকে এআই একই জিনিস পাওয়ার জন্য সম্পূর্ণ অন্য কিছু করতে পারে যা স্রষ্টা কখনোই চায়নি। হ্যাঁ, শুনেছি এআই যেমন মলিকিউলার সিমুলেশনের মাধ্যমে নতুন ভালো ড্রাগ আবিষ্কারে সাহায্য করতে পারে, ঠিক তেমনই সেই একই এআই এর ফাউন্ডেশন মডেল খারাপ লোকের হাতে পড়লে তারা সেটা ব্যবহার করে ক্ষতিকর বায়োলজিক্যাল ওয়েপনও তৈরি করতে পারে। রাতুল কপালে চিন্তার ভাঁজ ফেলে বলল, কিন্তু কি দরকার এসবে, আমরা তো বেশ আছি। সাগ্নিক কাঁধ ঝাঁকিয়ে বলে উঠল। অনিলিখাতি মাথা নেড়ে বলল, কিছু ক্ষেত্রে কোনো প্রযুক্তির অগ্রগতি থামিয়ে রাখা যায় না। এক্ষেত্রে বলা যায় জিনি ইজ আউট অফ দ্য বটল। বড় রিস্ক হলো যে এর পিছনে যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কাজ করছে, যে কেউ সেটাকে একটা জায়গা থেকে নিয়ে খুব সহজে আরও উন্নত করে নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে পারে। সেটাকে নিয়ন্ত্রণ করা খুব শক্ত। আমরা বোধহয় এখন ঠিক সেই জায়গায় চলে এসেছি। আমি এআই নিয়ে কাজ না করতেই পারি, কিন্তু চীনে আরেকজন যে এটা নিয়ে কাজ করবে না সেটা আমরা জানবো কী করে? আচ্ছা, সেসব কথা থাক। আমি তোদের জন্য যে জন্য তোদের সঙ্গে দেখা করতে এলাম, আমি হয়তো খুব শীঘ্রই আফ্রিকায় যাচ্ছি। বলো কি? হ্যাঁ, মিস্টার পাই ডেকে পাঠিয়েছেন ডিআরসি কঙ্গোতে, জরুরি তলব। ওরে বাবা, সেখানে তো আবার আফ্রিকার সব থেকে বড় রেন ফরেস্ট, তাই না? হ্যাঁ, তাছাড়া কঙ্গোর মতো বিশাল নদীও কম হয়। নীলের পরে সব থেকে দীর্ঘ পথ কঙ্গোর। সেই নদী দিয়ে যাওয়ারও অভিজ্ঞতা হবে। সেন্ট্রাল আফ্রিকা আমার সেভাবে যাওয়া হয়নি, তবে পূর্ব কঙ্গোর বেশ কিছু জায়গা এখন বেশ ডেঞ্জারাস, নানান রকম অশান্তি চলছে। আচ্ছা, কঙ্গোতে গরিলা পাওয়া যায় না? হ্যাঁ, শুধু পাওয়া যায় না, ওখানে মাউন্টেন গরিলা ও লোল্যান্ড গরিলা দুটোই পাওয়া যায়। সহেলের জীবজন্তু নিয়ে খুব আগ্রহ, সে আবদার করে বলল, তুমি কিন্তু গরিলার ছবি নিও। আরেকটা কি যেন শিম্পাঞ্জির মতো জন্তু পাওয়া যায় ওখানে, কিন্তু তার সমাজ ব্যবস্থা খুব অন্যরকম। বিশ্বজিৎ গম্ভীরভাবে বলল, ওরাং ওটাং। অনিলেখাতে একটু হেসে নিয়ে বলল, না না, সেটা এখনও অবধি সুমাত্রা ও বর্ণীয় ছেড়ে আফ্রিকা যায়নি। সহেলি, তোর তো এ ব্যাপারে ভালো পড়াশোনা আছে দেখছি। তুই যাদের কথা বলছিস সেটা হলো বেনবো, শিম্পাঞ্জি গোত্রে। তবে ওরা অনেক বেশি শান্ত। কঙ্গো নদীর উত্তর দিকে পাওয়া যায় শিম্পাঞ্জি গরিলা, দক্ষিণ দিকে পাওয়া যায় বেনবো। নদী এই সমাজকে এতটাই আলাদা করে রেখেছে যে অভিযোজন হয়েছে ভিন্নভাবে। শিম্পাঞ্জিদের টিকে থাকতে হয়েছে গরিলাদের সঙ্গে লড়াই করে। শিম্পাঞ্জিদের সমাজ যেমন মূলত পুরুষ শাসিত, বেনবোরা ঠিক তার উল্টো, নারী শাসিত সমাজ। ওরা অনেক বেশি শান্তিপ্রিয়, ওরা শত্রুকেও বন্ধু করে নেয়। ঠিক তাই, এজন্যেই মানব সমাজে নারী শাসিত সমাজ দরকার, তাহলে সমাজে শান্তি বাড়বে। সহেলি গর্বের সঙ্গে বলল। ব্যাস, তারপর আলোচনা আর কী কী নিয়ে হলো তা না বললেও হবে। তারিখ 6ই জুন, কল্যাণগড়। আজ সকাল থেকে মনটা খুব ভালো ছিল। শেষ কয়েক সপ্তাহ দিনে 2-3 ঘন্টার বেশি ঘুমানোর সময়ও পাইনি। আমাদের চারদিকে গাছ, অথচ আমরা এখন আমাদের প্রতিবেশী সম্বন্ধে প্রায় কিছুই জানি না। উদ্ভিদবিদরা কিছুটা হলেও জানেন যে আমরা গাছেদের যতটা বুদ্ধিমান ভাবি, গাছেরা তার থেকে অনেক বেশি বুদ্ধিমান। তবে সবার বুদ্ধি যে একইভাবে প্রকাশ পাবে এমন তো নয়। এই কয়েক সপ্তাহ আগেই অনিলিখার সঙ্গেও এ বিষয়ে কথা হচ্ছিল। দেখলাম ওর মতো মানুষ ওই বিষয়ে পুরোটা ওয়াকিবহাল নয়। তবে সব গাছ যে একই রকম বুদ্ধিমান হবে এমনটা অবশ্য নয়। ক্রিসপার টেকনোলজির মাধ্যমে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সাহায্যে গাছেদের মধ্যে নতুন কিছু ক্ষমতাও সৃষ্টি করা যায়, যদিও সেটা সমানভাবে সব গাছে কাজ করে না। বেশ কয়েক প্রজাতির গাছ নিয়ে কাজ করে খুব একটা সাফল্য না পেয়ে শেষে গত কয়েক সপ্তাহ কাজ করছিলাম একটা ফিকাস রিলিজিওসা বা পিপুল গাছের চারা নিয়ে। আমার উদ্দেশ্য ছিল কোনোভাবে কি একটা পিপুল গাছের মধ্যে এমন ক্ষমতা দেওয়া যায় যাতে সেই গাছ আমার সঙ্গে কথা বলতে পারে, কোনোভাবে কি তার মনের ভাব প্রকাশ করতে পারে, একই সঙ্গে সেই গাছ কি তার আশেপাশের গাছের সঙ্গে ভাব বিনিময় করতে পারে। গত কয়েকদিন ধরেই মনে হচ্ছিল এ ব্যাপারে কিছুটা সাফল্য আসছে। আমি ওর ভাষা যেন বুঝতে পারছিলাম, আর ও আমার ভাষা। এমনকি কোন কোন রং ওর পছন্দ, কীরকম শব্দ ওর পছন্দ, যেমন ধরা যাক কাকের ডাক যে ওর বিশেষ পছন্দ, সেটা পর্যন্ত ও আমাকে জানাতে পারছিল। ও কোন কোন গাছ পছন্দ করে সেটাও আমি জানতে পারছিলাম। তুলসী গাছ যে ওর বিশেষ পছন্দ সেটা আমি প্রমাণ পেলাম যখন দেখলাম কোথা থেকে জানি ওর চারদিকে 3টে ছোট তুলসী গাছের চারা গজিয়েছে। এটা কিভাবে ও করছে সেটা বোঝার চেষ্টা করছিলাম। কাল সেটার উত্তর খুঁজে পেয়েছি। ও অন্য অনেক গাছের সঙ্গে যোগাযোগ করতে পারছে, এমনকি খুব সম্ভবত চড়ুইদের সঙ্গেও। জিন এডিটিংয়ের মাধ্যমে এই গাছের মধ্যে যে এভাবে অন্য গাছের সঙ্গে যোগাযোগ করার ক্ষমতা এতটা বাড়ানো যাবে আমি ভাবতে পারিনি। পরে মনে হলো হবে নাই বা কেন। হিন্দু বা বৌদ্ধ ধর্মে এই পিপুল গাছকে দেবতা হিসেবে পুজো করা হয়েছে। আমি যদিও এসব বিষয়ে মানি না, তবে শুনেছি হিন্দু শাস্ত্র মতে কৃষ্ণের মৃত্যু এই গাছের নিচে হওয়ার পর থেকে কলিযুগের শুরু হয়। ব্রহ্মা নাকি এই গাছের শিকড়ে থাকেন, কাণ্ডে থাকেন বিষ্ণু, শিব থাকেন এই গাছের পাতায়।
বুদ্ধের সেই বোধিবৃক্ষ ছিল পিপুল গাছ। তাহলে কি গাছের সত্যি কিছু অসামান্য ক্ষমতা আছে যা মুনি ঋষিরা জানতেন? তবে সেটা যাই হোক না কেন, এই গাছের মধ্যে যে ভাব বিনিময়ের ক্ষমতা অনেক গুণ বাড়ানো গেছে সেটা এখন প্রমাণিত। এরকম একটা বৈপ্লবিক আবিষ্কার অনেক কিছু পাল্টে দিতে পারে। আমি দিনে 2বার ইমেল চেক করি। আজ দুপুরে খাওয়ার পর চেক করতে গিয়ে দেখি আমার অত্যন্ত প্রিয় প্রাণীবিদ বন্ধু ডেভিড অ্যাকসনের থেকে একটা ইমেল এসেছে। শুধু যে এসেছে তাই নয়, তার সাবজেক্ট লাইন এমন যে পুরোটা না পড়ে থাকা যায় না। আর্জেন্ট, লেট আস ট্রাভেল টু কঙ্গো। ইমেলটা পড়তে বিষয়টা বুঝলাম। কঙ্গোতে কিছু জায়গায় কিছু উপজাতির মানুষদের মৃত্যু হচ্ছে, বিশেষ করে পিগমিদের মধ্যে মৃত্যুর হার খুব বেশি। এটা খুব অস্বাভাবিক। পিগমিরা কঙ্গোর সবথেকে আদি অধিবাসী। প্রায় 80,000 বছর ধরে এরা কঙ্গোর গভীর জঙ্গলে বসবাস করে আসছে। যখন কঙ্গো বেলজিয়াম সরকারের অধীনে ছিল সেই সময় অনেক পিগমি মারা যায়। তখন গাড়ির টায়ারের জন্য রাবার গাছের সাংঘাতিক চাহিদা। বেলজিয়ানরা রাবার গাছের সন্ধান পায় কঙ্গোতে। রাবার সংগ্রহের কাজে ওরা পিগমিদের ব্যবহার করে। সবথেকে বেশি হারে যে রাবার উৎপাদন হয় সেজন্য ওরা পিগমিদের উপর নির্মম অত্যাচার করতেও দ্বিধা করেনি। যতটা রাবার সংগ্রহ সম্ভব তার থেকে কম হলে হাত কেটে নিতেও দ্বিধা করতো না বেলজিয়ান শাসকরা। যখন এই বিষয়টি সর্বসমক্ষে আসে তখন সম্রাট দ্বিতীয় লিওপোল্ড এর সপক্ষে বলেছিলেন যে তিনি নাকি এসব বন্য মানুষদের সভ্য করার চেষ্টা করছেন। এই সভ্য করার নামে যে অত্যাচার ওরা করেছিল তাতে প্রায় 15 লক্ষ পিগমি মারা যায়। তাই এখন এখানকার সহজ সরল পিগমিরা সাদা আদমিদের সহজে বিশ্বাস করে না। সেরকম কিছু কি হচ্ছে? আবার হতে পারে পিগমিরা যেখানে যেখানে বাসস্থান গড়ে তুলেছে সেসব জায়গায় নতুনভাবে কোবাল্ট বা কোনো দামি খনিজের সন্ধান পাওয়া গেছে, সেই কারণে ওদের মৃত্যু হচ্ছে এবং বন্যপ্রাণী আক্রমণ বলে চালিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু না, এখানে শুধু যে ওরা মরছে এমন নয়, আরও অনেক উপজাতির মানুষও মরছে। এছাড়া আরও অনেক জীবজন্তুর রহস্য মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, যার মধ্যে সিংহের মতো শক্তিশালী প্রাণীও আছে, গরিলাও আছে। এসব কারণে ডেভিডকে কঙ্গো যেতে হবে অন্তত 3 মাসের জন্য। একবার বহু বছর আগে আমি যে কঙ্গোতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলাম সেটা ওর এখনও স্পষ্ট মনে আছে। ইমেলটা 2বার পড়লাম। কাজের প্রেশার আছে, তবু এরকম যাওয়ার সুযোগ সত্যি ছাড়া কোনো মানে হয় না। তাছাড়া এমন একটা রহস্য। আজ 8ই জুন, কল্যাণগড় যাওয়া মনস্থ করে ফেলেছি। ডেভিডকে জানিয়েও দিয়েছি। ভিসার অপেক্ষায় আছি। ঠিক করেছি সঙ্গে আমার পিপুল গাছটাকে নিয়ে যাব। নিশ্চিতভাবে বলতে পারি এরকম আশ্চর্য গাছ ডেভিড ইতিপূর্বে দেখেনি। কঙ্গো নিয়ে কিছুটা পড়াশোনা করে নিলাম। 300-র মতো উপজাতি এখানে আছে। ফ্রেঞ্চের বাইরে 4টে সরকারি স্বীকৃত ভাষা, কিকাঙ্গো, লিঙ্গালা, সোয়াহিলি ও চিলুবা। এর মধ্যে সোয়াহিলি ভাষার কথা আগেই জানতাম। 1960 অবধি কঙ্গো বেলজিয়াম সরকারের অধীনে ছিল। এখনও তাই অনেকেই ফ্রেঞ্চ জানে। আশা করি আমার কথা বলতে বিশেষ অসুবিধা হবে না। আমাকে যেতে হয় প্রথমে কিনশাসা। ওখানে ডেভিড আমার জন্য অপেক্ষা করবে। তারপরে আমরা একসঙ্গে কঙ্গোর বিভিন্ন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে রহস্যের অনুসন্ধান করব। অনিলিখাকে সঙ্গী হিসাবে পেলে খুব ভালো হতো, তবে এই অভিযানে ওকে এখনই ডাকা ঠিক হবে না। ওখানে গিয়ে দরকার বুঝে ওকে ডাকা যাবে। আজ তারিখ 16ই জুন, কিনশাসা, কঙ্গো, সন্ধ্যে 6টা। গতকাল রাতে কলকাতা দিল্লি, দিল্লি হিথ্রো, হিথ্রো কিনশাসা হয়ে কঙ্গোয় পা দিয়েছি। কিনশাসা কলকাতার থেকে খুব আলাদা কিছু নয়। একই রকম বিশৃঙ্খলা, একই রকম ধনী দরিদ্র বৈষম্য। শুধু একটা জিনিস চোখে পড়ার মতো, তা হলো চীনের ইনভেস্টমেন্ট। রাস্তা থেকে ব্যবসা সবেতে চীনের ইনভেস্টমেন্ট, চীনের উপস্থিতি দেখার মতো। মনে হয় পুরো কঙ্গোকে আগামী দিনে চীন তার একটা উপনিবেশ হিসেবে গড়ে তুলবে। হিলটন কিনশাসা হোটেলে লাঞ্চে ডেভিডের সঙ্গে দেখা হলো। খেতে খেতে অনেক কথা হলো। যা বুঝলাম তা হলো বিভিন্ন উপজাতির প্রায় 2000 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে বান্টু উপজাতির মৃতের সংখ্যা প্রায় 300, কিন্তু পিগমিদের মধ্যে প্রায় 1,500 মারা গেছে। এখন মাত্র 6 লাখ পিগমি আছে ডিআরসি কঙ্গোতে। জঙ্গলকে এদের থেকে ভালো কেউ চেনে না। কিন্তু হঠাৎ কি হলো যে এরা এত দ্রুত হারে বন্যজন্তুর হাতে আক্রান্ত হচ্ছে? একই সঙ্গে বেশ কিছু সিংহ, গরিলা, হাতি, হিপোও মারা গেছে। এমন শক্তিশালী জন্তুরাই বা মারা যাচ্ছে কি করে? এই বিষয়ে অহেতুক যাতে কোনো প্যানিক সৃষ্টি না হয় সেই জন্য সরকার সব রকম গোপনীয়তা অবলম্বন করেছে। এমনকি মৃতদের কোনো ছবি তোলা ও অন্য কাউকে সেটা পাঠানো সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। ডেভিডকেও সতর্ক করে দেওয়া হয়েছে যাতে এই বিষয়ে কোনো খবর অন্য কেউ জানতে না পারে। অ্যামাজনের জঙ্গল যেভাবে দ্রুত হারিয়ে যাচ্ছে সেই হারে না হলেও কঙ্গোর জঙ্গলেও প্রায় একই রকম সমস্যা শুরু হয়েছে। জঙ্গল হারিয়ে যাচ্ছে। কঙ্গোতে অবশ্য এর পিছনে কারণটা একটু অন্যরকম। দেশের একটা বড় অংশ খুব গরিব। তাদের বেশিরভাগই রান্না হয় কাঠ বা কাঠকয়লা দিয়ে। এছাড়া এদের বেশিরভাগ চাষবাসের উপর নির্ভরশীল। তাই জঙ্গল দ্রুত পাল্টে যাচ্ছে চাষ জমিতে। এখন অবশ্য একটা বড় অংশের মানুষ রোজগারের আশায় চাষবাসের কাজ ছেড়ে শহরগুলোতে চলে যাচ্ছে, মূলত খনি ও ফ্যাক্টরিতে কাজ করার জন্য। বহু বছর ধরে ডিআরসি কঙ্গোতে, বিশেষ করে পূর্ব কঙ্গোতে সিভিল ওয়ার চলছে। এখন সব আপাতত ঠিক থাকলেও এরকম কিছু উপজাতি মৃত্যুতে আবার বড় রকম সামাজিক অস্থিরতা শুরু হতে পারে।
এমনিতেও কঙ্গো বেসিনে যেদিকে মৃত্যু বেশি হচ্ছে সেই দিকে পিগমিদের প্রতিবেশী দেশ হলো উগান্ডা ও রুয়ান্ডা। উগান্ডার সঙ্গে ডিআরসি কঙ্গোর সম্পর্ক বহুদিন থেকেই ভালো নয়। ওদের মদতে নানান মিলিট্যান্ট বিদ্রোহীদের গ্রুপ উত্তর পূর্ব কঙ্গোতে হত্যা, অপহরণ, চোরাচালান সব রকম কাজ চালিয়ে যায়। এসব হত্যার পিছনে তাদের হাত নেই তো? কফিতে সিপ নিয়ে ডেভিড বলল, মোকেলে বোম্বের কথা শুনেছ? আমি হেসে বললাম তুমি কি প্রাণীবিদ হয়ে শেষে এইসব উপকথা বিশ্বাস করছো নাকি? এখানে একটু মোকেলে বেম্বের কথা বলে নিই। এর অর্থ যে প্রাণী নদীর জলস্রোত বন্ধ করে দেয়। জঙ্গলের আদি অধিবাসীদের গল্পে উপকথায় বহুবার এই প্রাণীর উল্লেখ পাওয়া যায়। অর্ধেক ডাইনোসর অর্ধেক হাতির মতো দেখতে একটা জীব, লম্বা গলা, লেজটা কুমিরের মতো, অসম্ভব শক্তিশালী, মাথাটা সে তুলনায় বেশ ছোট। তারপর বললাম, কিন্তু এত বছর পরে কি আর সেরকম কোনো প্রাণী থাকতে পারে? ডেভিড বলল, কঙ্গোর জঙ্গল হলো রিয়েল লাইফ জুরাসিক পার্ক। এখানে যত ধরনের প্রাণী আছে তার হয়তো 10% সঙ্গে আমাদের এতদিনে পরিচিতি গড়ে উঠেছে, কারণ আমরা কঙ্গোর জঙ্গলে মাত্র 10% অংশে এ পর্যন্ত গিয়েছি। বাকি 90% জায়গায় যে কী প্রাণী আছে সেটা আমাদের কাছে সম্পূর্ণ রহস্য। তুমি হয়তো শুনলে অবাক হবে, কিন্তু এখানকার কোনো দুর্ভেদ্য জঙ্গলে মোকেলে বেম্বের মতো কোনো জীব থাকলে আমি অবাক হব না। এত দুর্গম জঙ্গল, অশান্ত এলাকা, ঘন বন, উপযুক্ত রাস্তার অভাব পেরিয়ে লোকে কঙ্গোর কতটুকুই বা দেখেছে? কিছুই না। অনেকবার মোকেলে বেম্বের ফুটপ্রিন্ট পাওয়া গেছে। ব্রন্টোসরাসের মতো ডাইনোসরদের সঙ্গে মিল আছে ওই প্রাণীর। গবেষক রয় ম্যাকা এর ফুটপ্রিন্টও পেয়েছে 1987 সালে। এখানকার কিছু ব্যাম্বুটি উপজাতির লোক এদের সঙ্গে হিপোর মারপিটও দেখেছে। গত 20 বছরে বহু অভিযান হয়েছে এই প্রাণীর সন্ধানে। কে জানে সেরকমই কোনো প্রাণী আছে কিনা এসব হত্যার পিছনে। বলা যায় না, যেভাবে জঙ্গল কমে আসছে তাই হয়তো ওরা জনপদের কাছে চলে আসছে। বিকেলে আমি ও ডেভিড একটু শহর দেখতে বেরিয়েছিলাম। কয়েকটা জিনিস বলার মতো। এখানকার মহিলারা যেরকম রংচঙে পোশাক পরে তাতে তারা আমার প্রতিবেশী অবিনাশবাবুকেও হারাবে। সামান্যতম সুযোগ পেলে এখানকার মানুষজন যেভাবে নাচতে শুরু করে দেয় তা না দেখলে বিশ্বাস করা যায় না। রাস্তায় বেশ অন্যরকম এক সাইকেল দেখলাম, চিকুডু বাইসাইকেল। একটু বেশি লম্বা চওড়া। ইচ্ছে ছিল চড়ার, ডেভিডের প্রবল আপত্তিতে চড়া হলো না। আমাদের কল্যাণগড়ে ভ্যানে চড়লে কী বলতো কে জানে। বেশ কয়েকটা জায়গায় হেনরি স্ট্যানলির স্ট্যাচু চোখে পড়ল। এই বেলজিয়ান অভিযাত্রীর জন্যই কঙ্গো পশ্চিমী দুনিয়ার সামনে আসে। স্ট্যানলির সাহায্যে বেলজিয়ান সম্রাট দ্বিতীয় লিওপোল্ড বিভিন্ন উপজাতির স্থানীয় নেতাদের কাছ থেকে সামান্য অর্থের বিনিময়ে পুরো কঙ্গোকে তার সাম্রাজ্যের অংশ করে নিয়েছিল। কঙ্গো থেকে ইউরোপের সভ্য জগতে নিয়ে আসা হতো হাতির দাঁত ও কৃতদাস, তাতেও লাভ কম হতো না। ও আর একটা কথা এখানে লিখে রাখি, আর্নেস্ট সলভের সঙ্গে আমাদের দুজনেরই বহুদিনের আলাপ। আর্নেস্ট সলভের মতো প্রতিভাবান সায়েন্টিস্ট খুব কম দেখেছি। ডেভিড প্রায়শই বলে যে এখানকার বিজ্ঞানের স্পেশালাইজেশনের যুগে শুধু আমি আর আর্নেস্ট নাকি একমাত্র বিজ্ঞানী যাদের কাজ নানা ক্ষেত্রে ছড়িয়ে আছে। কথাটা সত্যি। কয়েক বছর আগে শুনেছিলাম আর্নেস্ট কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কিছু অসামান্য কাজ করছে। তারপরে শুনলাম গ্লোবাল ওয়ার্মিং কমানোর জন্য কীভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা যায় তা নিয়ে গবেষণা করছে। এই কয়েক মাস আগে আবার অন্য একটা গবেষণার নাম দেখলাম, নিউ সায়েন্টিস্ট ম্যাগাজিনে পড়লাম আর্নেস্ট নাকি ক্রিসপারের সাহায্যে জিন এডিটিং করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কীভাবে ব্যবহার করা যায় তা নিয়ে বেশ কিছু গ্রাউন্ড ব্রেকিং রিসার্চ করছে। আমার সঙ্গে দেখা হলে এই পিপুল গাছটাকে দেখাবো। ও হয়তো জানেও যে আমার এই বিষয়ে অনেক রিসার্চ আছে। আর্নেস্ট আছে পূর্ব কঙ্গোর এক প্রত্যন্ত গ্রামে। সেখানে থেকেই গত কয়েক বছর ধরে গ্লোবাল ওয়ার্মিংয়ের উপরে কাজ করছে। ডেভিডের সঙ্গে আর্নেস্টের কথা হয়ে গেছে। আমাদের ও ইনভাইট করেছে। আমরা ঠিক করেছি যখন ইতুরি জঙ্গলের দিকে যাব তখন ওর বাড়ি থেকে কয়েকদিন থাকবো। ওর সঙ্গে এসব বিষয় নিয়ে অনেক আলোচনা করা যাবে। কিনশাসায় পরবর্তী কয়েকদিনে আমাদের কাজ হবে কঙ্গোর কোথায় কোথায় কী কী ঘটনা ঘটেছে সেসব খতিয়ে দেখা ও সেই অনুযায়ী প্ল্যান করা, সরকারি আধিকারিকদের সঙ্গে কথা বলা এবং এই অভিযানে যাওয়ার জন্য সঠিক টিম নির্বাচন। 19শে জুন আজকে তারিখ। স্থান বান্ডাকা, কঙ্গো। এটাও বেশ বড় শহর। গতকাল কিনশাসা থেকে ফ্লাইটে এখানে এসেছি। এখান থেকে আমাদের জলপথে যাত্রা শুরু হবে আগামীকাল সকালে। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে সড়ক রাস্তা বা ট্রেন লাইন তৈরি করা সহজ নয়। কঙ্গো সরকার তেমন কোনো উদ্যোগই নেয়নি। তো ও যেখানে আছে সেখানেও রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। চীন অবশ্য এখানে রাস্তা তৈরিতে অনেক সাহায্য করছে, কিন্তু এখনও পর্যন্ত গ্রামগুলো জঙ্গলের মধ্যে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে আছে। কঙ্গো ও তার শাখা নদীগুলোতে জলপথের বাইরে একটার সঙ্গে আরেকটার তেমন কোনো যোগাযোগ ব্যবস্থা নেই। এখানে বেশিরভাগ মানুষ এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে জলপথই ব্যবহার করে। এখান থেকে আমরা জলপথে যাব লিসালা। 11 দিনের যাত্রা। আমাদের প্রায় 30 মিটার লম্বা নৌকোয় দুটো শক্তিশালী ইঞ্জিন আছে, একটা ছোটো ফ্রিজ আছে, জেনারেটরও আছে। পথে আমরা রোজ কোনো না কোনো গ্রামে থামবো, গ্রামবাসীদের সঙ্গে কথা বলবো। এর মধ্যে বেশ কিছু গ্রামে হতাহতের খবর আছে। বেশিরভাগ আক্রমণ হয়েছে গ্রামের আশেপাশের জঙ্গলের মধ্যে, তাই গ্রামবাসীরা চাষবাসের জন্য বা শিকারের জন্য গ্রামের বাইরে যেতে সাহস করছে না। আমাদের কাজ হবে এদের সঙ্গে কথা বলা। সরাসরি কথা বললে অনেক নতুন তথ্য পাওয়া যেতে পারে। কোনো নতুন জন্তু গ্রামবাসীরা দেখেছে কিনা সেটা জানতে হবে। এখানে এদের সঙ্গে কথা বলতে গেলে স্থানীয় বান্টু ভাষা জানা প্রয়োজন। আমাদের সঙ্গে দোভাষী আছে, ফ্রেঞ্চে অনুবাদ করে বলবে।
আজ এখানে একটা তাঁবুতে রাত কাটানোর ব্যবস্থা হয়েছে। তবে এখানকার আবহাওয়া অত্যন্ত বাজে, যেমন গরম তেমন স্যাঁতস্যাঁতে। নিরক্ষরেখা দেশটার উপর দিয়ে গেছে বলেই বোধ হয় এমন আবহাওয়া। মাঝে মধ্যেই হঠাৎ করে ঝেঁপে বৃষ্টি হচ্ছে। আজ সারা রাত ঘুম আসবে কিনা সন্দেহ, তবে মশা নিয়ে ভয় নেই। মশা তাড়ানোর জন্য আমার আবিষ্কার একটা মশা দূরীকরণ স্প্রে এনেছি, তাতে মশারা আমার 10 মিটারের মধ্যেও আসতে পারবে না। ইচ্ছে আছে রসায়ন রহস্য আমি কঙ্গো সরকারের হাতে বিনামূল্যে তুলে দেবো, যাতে তা ম্যালেরিয়া কমাতে আগামী দিনে কাজে লাগে। আজ তারিখ 26শে জুন। পথে অজানা একটা গ্রামে আছি। কাল রাতে যা অভিজ্ঞতা হলো তা চিরকাল মনে থাকবে। একটু আগে থেকেই বলি, গত কয়েকদিন লেখার সময় হয়নি। বান্ডাকা থেকে আমরা জলপথে রওনা হই। আমাদের বোটে আমি, ডেভিড ছাড়াও 2জন মাঝি, একজন দোভাষী, একজন উদ্ভিদবিদ, 3জন স্থানীয় বান্টু শিকারী ও 2জন রান্নার লোক ছিল। আমাদের ইচ্ছে ছিল পথে আমরা যেসব গ্রামে থামবো সেখানে তাদের আশেপাশের জঙ্গলের গভীরও কিছুটা যাব, কি হচ্ছে বোঝার জন্য। তাই এই 3জন শিকারী আমাদের সঙ্গে আছে। আর আছে আমার সঙ্গে আসা সেই পিপুল গাছ, সেটা আরেকটু বড় হওয়ায় একটা বড় টবে করে সঙ্গে এনেছি। প্রথম কয়েকদিন আমরা যেসব গ্রামে থেমেছি সেসব গ্রামে কোনো দুর্ঘটনাজনিত মৃত্যু এখনো অবধি হয়নি। তবে কথা বলে বুঝেছি যে জঙ্গলের গভীরে কিছু কিছু জায়গায় এরকম যে কিছু ঘটনা ঘটছে সে খবর ওদের কাছেও এসেছে। এখানকার গ্রাম্য মানুষ আমাদের বেশ খোলা মনে আপ্যায়ন করলেও একটু কথা বলতেই বুঝতে পেরেছি যে এরা আমাদের সভ্যতার আলো থেকে অনেক দূরে। এখন অনেক কুসংস্কারে এরা বিশ্বাস করে। আমরা প্রত্যেকটা জায়গায় নৌকো থামিয়ে গ্রামের হাটেই সব রকম টাটকা শাকসবজি, মাছ, মাংস সংগ্রহ করেছি। গ্রামের প্রধান বা মোড়লস্থানীয় কিছু মানুষের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছি ওদের জীবনযাত্রার হাল হকিকত। রাতটা গ্রামে কাটিয়ে আবার ভোরে উঠে বোটে করে পরের গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। গতকাল দুপুরে একটা গ্রামে পৌঁছলাম। তীরে এসে নামতেই অন্য জায়গার মতোই গ্রামবাসীরা আমাদের ঘিরে দাঁড়ালো। আমাদের সম্বন্ধে সবার খুব কৌতূহল, সেটা স্বাভাবিক। এসব গ্রামে সাধারণত পর্যটক আসে না, কিন্তু এখানে সবাই যেন কীরকম উত্তেজিত, ভীত, সন্ত্রস্ত। সবাই যেন আমাদের কিছু বলতে চায়। পরে শুনলাম গ্রামের 8জন চাষি গতকাল বিকেল থেকে নিখোঁজ। রাতে ফিরে না আসায় সকালে গ্রামবাসীরা আশেপাশে চাষের জমি, জঙ্গল খোঁজ করতে গিয়ে প্রথমে কিছুই পায়নি। পরে অনেক খোঁজাখুঁজির পরে একটা বড় মেহগনি গাছের ডালে একজনের শরীরের টুকরো পাওয়া যায়। খোঁজ করতে দেখা যায় এরকম বাকিদেরও শরীরের টুকরো আশেপাশে আরও কিছু গাছে ছড়িয়ে আছে। শরীরের বেশিরভাগ অংশ মিসিং থাকলেও চিনতে অসুবিধা হয়নি। কোনো বড় প্রাণীকে মেরে তার দেহ গাছের এত উঁচু ডালে নিয়ে যাওয়ার ক্ষমতা একমাত্র লেপার্ডদের থাকে, কিন্তু লেপার্ড কখনো দলবদ্ধ মানুষকে আক্রমণ করে না, ভয় পায়, এড়িয়ে চলে। তাছাড়া এমন আধখানা দেহ ফেলেও চলে যায় না। অর্থাৎ এখানে ওরা হত্যা করেছে খাদ্যের জন্যে নয়, শুধুই মানুষ হত্যা করার জন্য, যেটা লেপার্ডরা সচরাচর করে না। ডেভিড অবশ্য মৃতদেহ আক্রমণের ধরন দেখে বলছে একাধিক লেপার্ড একসঙ্গে এমন কাজ করতে পারে, কিন্তু লেপার্ড তো এরকম দলবদ্ধ হয়ে ঘোরে না। হয়তো আমাদের অজানা অত্যন্ত শক্তিশালী কোনো প্রাণী হতে পারে। মনে হলো আবার সেই মোকেলে মেম্বে নয় তো। একটা কথা বলে নিই, এখানে আমাদের সবার কাছে একটা করে রাইফেল আছে। গ্রামে ফিরে এসে নানান কথার পরে রাতে খেতে খেতে প্রায় 10টা হয়ে গেল। গ্রামবাসীরা রান্না করে দিয়েছে। খাওয়ার পরে আমরা যে যার তাঁবুর মধ্যে ঢুকে পড়লাম। তখন ঠিক কটা হবে জানি না, হঠাৎ মনে হলো তাঁবুর মধ্যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। স্লিপিং ব্যাগ ছেড়ে উঠে পড়তেই মনে হলো ঠিক তাঁবুর বাইরে কী যেন একটা দাঁড়িয়ে আছে। তার বড় ছায়া থেমে আছে তাঁবুর সামনে। তারপরেই আওয়াজটা পেলাম। নখ দিয়ে আমার অত্যন্ত শক্তিশালী তাঁবু ছিঁড়ে ফেলার যেন চেষ্টা করছে। পরক্ষণে মনে হলো সেই ফাঁকটা দিয়ে কী যেন ঢুকে আসছে তাঁবুর মধ্যে। মাথার কাছে রাইফেলটা ছিল। মুহূর্তে অজানা আগন্তুককে লক্ষ্য করে গুলি চালিয়ে দিলাম। একবার নয়, পরপর 3বার। প্রাণটা সঙ্গে সঙ্গে তাঁবু থেকে বেরিয়ে গেল। বন্দুকের আওয়াজে সবাই উঠে পড়েছে। আমরা তাঁবুর বাইরে এসে দেখলাম বেশ কয়েকটা পায়ের দাগ। যেই এসে থাকুক একা আসেনি, একার কাজ নয় এটা, ওদের বেশ বড় দল এসেছিল। একটা যে আমার গুলিতে বেশ জখম হয়েছে তা চাপ চাপ রক্ত দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু আমাদের একজন রাঁধুনি উধাও। ইতিমধ্যে গ্রামবাসীদের মধ্যেও আরও অনেকে উঠে পড়েছে, কেউ কেউ আক্রান্ত। 1 ঘন্টার মতো বোঝা গেল 3জন গ্রামবাসী উধাও। বাকি রাতটা আর ঘুম এলো না। সকালে উঠে এই ডায়েরি লিখছি। লিখতে গিয়ে আমার একটা জিনিস মনে হচ্ছে, ভাগ্যিস ঠিক ওই সময় তাঁবুর মধ্যে দম বন্ধ লাগছিল, তাই টের পেয়েছিলাম। তা না হলে 1 মিনিট বাদে উঠলেই যে কী হতো। কিন্তু হঠাৎ করে তাঁবুর মধ্যে দম বন্ধ লাগলো কেন? আগে বা পরে তো এরকম হয়নি। ঠিক তখনই কিছু দূরে রাখা আমার পিপুল গাছটার দিকে চোখ পড়লো। ওই কি কিছু করেছে যাতে আমার ঘুম ভেঙে যায়? কোনো বিষাক্ত গ্যাস বের করে আমার ঘুম ভাঙিয়ে দিয়েছে? জানি না, একটা পিপুল গাছ কি এত বুদ্ধিমান হতে পারে? একটা কথা পড়েছিলাম, বেঁচে থাকার থেকে অনিশ্চিত আর কি আছে, সেটা মনে পড়ে গেল। আজ তারিখ 6ই জুলাই। পিগমিদের কোনো এক গ্রামে। এখন আছি পিগমিদের একটা গ্রামে। আমরা লিসালাতে একদিন ছিলাম। সেখানে এখানকার এক এক্স প্রেসিডেন্টের বাড়িও আছে, প্রেসিডেন্ট মোবুটু। ওখানে একদিন কাটিয়ে আমরা আবার জলপথে যাত্রা শুরু করলাম। এবারের উদ্দেশ্য আরও একটা পিগমিদের গ্রামে যাওয়া। জঙ্গলের হালচাল এদের থেকে বেশি ভালো কেউ জানে না।
যদি আশেপাশের জীবজগতে কোনো রকম পরিবর্তন হয়ে থাকে তাহলে এদের সে বিষয়ে জানার সম্ভাবনা সবথেকে বেশি। তার জন্য লিসালা থেকে পূর্বে ইতুরি জঙ্গলের দিকে যেতে হবে। পথে গত কয়েকদিনে আরও কয়েকটা গ্রামে গেলাম। কিছু কিছু গ্রামে ভিন্ন কিছু উপজাতির লোকেদের সঙ্গে কথা বলারও সুযোগ হলো। একটা অস্বাভাবিক কিছু যে হচ্ছে পুরো কঙ্গো বেসিন জুড়ে তার বনমানানি ঘিরে, তা নিয়ে সন্দেহ নেই। এই গ্রামে থেকে কিছু দূরে একটা জঙ্গলে একটা সিংহ ও 3 সিংহীর একই সঙ্গে মৃত্যু হয়েছে। তাদের ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেছে। এরকম সিংহের দলকে মারার ক্ষমতা আফ্রিকার কোনো চেনা জানা প্রাণীর আছে বলে মনে হয় না। ডেভিড তার দেহাবশেষ অনেকক্ষণ পর্যবেক্ষণ করে শুধু একটা কথাই বলল, সামথিং এক্সট্রিমলি আনন্যাচারাল হ্যাপেনিং। মনে হয় এই সিংহের দলকে মারতে 3-4 মিনিটের বেশি সময় নেয়নি। ওরা তেমনভাবে যেন প্রতিরক্ষারই সময় পায়নি। 3 দিন আগে আমরা এই গ্রামে এসে পৌঁছেছি। এদের সবার হাইট 4.5 ফুটের কম। আসলে এসব রেন ফরেস্টে প্রোটিন খাবার পর্যাপ্ত পাওয়া যায় না। তাছাড়া সাম্প্রতিক একটা রিসার্চে দেখা গেছে যে এদের উচ্চতা কম হওয়ার বড় কারণ রেন ফরেস্টে ক্ষতিকর জীবাণু অনেক বেশি থাকে। এসব ক্ষতিকর মাইক্রোবের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যে জিন দায়ী, সেই জিনই এদের উচ্চতা বাড়তে দেয় না। এখানে সামান্য কিছু লোক পশ্চিমী পোশাক পরলেও বেশিরভাগ এখনও দেখলাম গাছের ছাল ও পাতার পোশাক পরে। পরনের হাফ প্যান্ট বা শার্ট তারও খুব সঙ্গীন অবস্থা। এদের মতো হাসি খুশি মানুষ খুব কম হয়। গান যেন এদের দৈনন্দিন জীবনের সঙ্গে মিশে আছে। খুব অভাব থাকলেও এদের চাহিদা খুব কম। সব সময় আনন্দে মেতে থাকে। দেখলাম এরা বান্টু ভাষা বোঝে। আসলে বান্টু চাষিদের সঙ্গে এদের মিলেমিশে চলতে হয়। এরা শিকার করে মূলত নিজেদের দৈনন্দিন খাবারের জন্য। সে শিকার বিক্রি করে কম, যদিও অনেক সময় অন্য কিছু জিনিস যেমন জামা, সিগারেট পেতে শিকার থেকে আনা মাছ, মাংস বান্টু চাষিদের কাছে হাটে বিক্রি করে। চারদিকে গ্রামে ছড়িয়ে থাকা ছোট ছোট মাটির ঘরে এরা থাকলেও দেখলাম কেউই ঘরের মধ্যে বসে থাকে না। সবাই সবসময় বাইরে নিজেদের মধ্যে আড্ডা মারছে, গল্প করছে। ছোটো ছোটো বাচ্চাগুলোর তো আবার আমাকে খুব পছন্দ, যদিও আমার কোনো কথাই বুঝছে না। গ্রহ নক্ষত্র নিয়ে একটা দীর্ঘ বক্তৃতা দেওয়ার পরে ও আমার দোভাষী সেটা ওদের অনুবাদ করে বলার 10 মিনিট পরে দেখি সবাই মিলে গাছের উপরে উঠে জাল ছুঁড়ে তারা ধরার চেষ্টা করছে। এরপরে আর কিছু বলিনি। শুনলাম এদের ওটা 7 জনের দল কয়েকদিন আগে শিকারে গিয়ে আর ফেরেনি। পরে তাদের ছিন্ন ভিন্ন দেহ আবিষ্কার হয়েছে। আনন্দে মেতে থাকলেও অনেকেরই মুখে বিষণ্ণতার ছাপ। শুনলাম এদের দেহাবশেষ মাটিতেই পড়েছিল। বলল ওদের মনে হয়েছে আক্রমণ করেছে কোনো বড় শিম্পাঞ্জির দল। এটা খুবই অস্বাভাবিক। শিম্পাঞ্জিরা সাধারণত মানুষদের উপরে আক্রমণ করে না, ফল খেয়েই সন্তুষ্ট থাকে। যেখানে আক্রমণ করেছে সেই জায়গাটা আমাদের এখান থেকে খুব বেশি দূরে নয়। প্রথমে ওদের ইচ্ছে না থাকলেও শেষে ডেভিড ও আমার অনুরোধে ওরা নিয়ে যেতে রাজি হলো। বেরোনোর আগে টরের পুজো দিয়ে গেল। ওদের কয়েকজন শিকারী ও আমরা কয়েকজন মিলে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে সেই জায়গায় গেলাম। ওরা তীর, ধনুক, ছুরি, কিছু দড়ির ট্র্যাপ এসব নিয়ে চললো আমাদের সঙ্গে। সঙ্গে যেতে যেতে বুঝলাম কতটা নিঃশব্দে অথচ কতটা দ্রুত ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ওরা যেতে পারে। খালি পায়ে কাদা, মাটি কিংবা ডাল বেয়ে যেভাবে দ্রুত এগিয়ে যাচ্ছিল তাতে বোঝা যায় যে এরা জঙ্গলেই বেশি অভ্যস্ত। আমরা রীতিমতো হিমশিম খাচ্ছিলাম যে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এগোতে। বিশাল বিশাল গাছ থেকে নেমে আসা লতা পাতায়, চারিদিকে ছড়িয়ে থাকা নানান রঙের ফলে, সবুজের নানান রঙের শেডে, পায়ের নিচে জল কাদা, আমার যা দিক সময় জ্ঞান সবই হারিয়ে যাচ্ছে। পরে কোথাও আফ্রিকার জঙ্গলের সৌন্দর্য লেখার চেষ্টা করব। এক অনির্বচনীয় অভিজ্ঞতা। ঘন জঙ্গলের মধ্যে দুহাত দূরেরও কিছু দেখা যায় না। এসব রেন ফরেস্টে নিচের দিকে আলো কমই আসে। বেশিরভাগ গাছই খুব লম্বা লম্বা। তাদের ঘন পাতার ক্যানোপির ফাঁক দিয়ে সামান্য আলো এসে পড়েছে কিছু জায়গায়। আমাদের সাবধানে এগোতে হচ্ছিল। মাম্বার মতো বিষাক্ত সাপ এখানে আছে, যার কামড়ে 3 ঘন্টার মধ্যে অবধারিত মৃত্যু। পথে বেশ কয়েকটা কলবাস বাদর দেখলাম। যেখানে ঘটনা ঘটেছে সেখানে ওর চারিদিকে জঙ্গলে অজস্র গাছের ডাল ভাঙা। ডেভিড অনেক দেখে শুনে বলল, হ্যাঁ মনে হয় শিম্পাঞ্জিদের খুব বড় কোনো গ্রুপ আক্রমণ করেছে। জিজ্ঞেস করে জানলাম শিম্পাঞ্জিরা নাকি সাধারণত 50-60 জনের গ্রুপে থাকে। সেখানে ডেভিডের ধারণা এই গ্রুপের সাইজ ছিল তার থেকে অনেক বেশি। এই গ্রামের পিগমিরা খুব ভয় ভয়ে আছে। এরা এমনিতেও মাঝে মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, হয়তো আবার অন্য কোথাও চলে যাবে। আগে এরকম নিয়মই ছিল। কোনো গ্রুপের একজন মারা গেলেই পিগমিদের পুরো দল সেই গ্রাম ছাড়া আরেকটা জায়গায় চলে যেত। জঙ্গলে হরিণ হলো এদের মূল খাবার। তবে শুধু হরিণ নয়, খাবার হিসেবে যখন যা পায়, সজারু, ব্যাং, শিয়াল, বাঁদর, গরিলা, সাপ, জঙ্গলি ইঁদুর সবই এরা খায়। তবে এখন নাকি ভালো শিকার পাওয়া অনেক শক্ত হয়ে উঠেছে। একদিন রাতে আমাদের কি একটা বিশেষ পাতায় সেদ্ধ করে 5 মিশালি খাবার খেতে দিয়েছিল। তার মধ্যে দেখি একটা সাপের মাথা। শুনলাম সেটা নাকি এবার মাম্বা সাপের। এদের মেয়েরা সকালে উঠে মাছ ধরতে যায়, ছেলেরা যায় জঙ্গলে শিকার করতে। শুনলাম সপ্তাহে 2 দিন এরা যায় চাষবাসের কাজে, কাসাভা বা ভুট্টা চাষে। সকালে উঠে এরা এই কাসাভাই খায়। সব ধরনের অসুখে চিকিৎসার জন্য জঙ্গলের পাতা, রস এসবই এদের ভরসা। বান্টু চাষিরা চায় না যে পিগমিদের ছেলেমেয়েরা ওদের ছেলেমেয়েদের সঙ্গে স্কুলে পড়ুক। সেজন্য বেশিরভাগই কোনো পড়াশোনার সুযোগ পায় না। রাতে প্রতিদিন এদের নাচ গান দেখতাম। এটাই এদের জীবন।
সে সময় এক অদ্ভুত সুর তালে নাচে, যেন চারিদিকের জঙ্গল অন্যভাবে চোখের সামনে ধরা দেয়। সঙ্গে টেন্ট থাকলেও একদিন এদের সঙ্গে মাটির ঘরে চাটাই পেতে শোয়ারও অভিজ্ঞতা হয়েছে। এদের নিয়ে লিখতে গেলে অনেক কিছু লেখা যায়, কিন্তু খুব সংক্ষেপে লিখতে গেলে এটুকুই লিখব, এদের মতো সহজ সরল ভালো মানুষ খুব কম হয়। সভ্য মানুষদের আশা আকাঙ্ক্ষা এত লাগাম ছাড়া বলেই আমরা মাথার উপরে আকাশটার বিশালতা বুঝতে পারি না, এদের মতো আনন্দে থাকতে পারি না। ইউরোপিয়ানরা এমনকি বান্টুরা এদের মানুষ হিসেবে গণ্য করতো না, এদের সারল্যের সুযোগ নিয়ে অত্যাচার করতো। সেজন্যই হয়তো আমাদের এই জটিল সমাজের কাছ থেকে এরা কিছুই পায়নি। কিন্তু এরা না থাকলে এই কঙ্গোর রেন ফরেস্টের অজস্র জীবজন্তু অনেক আগেই উধাও হয়ে যেত। কেউ হয়তো এদের সেজন্যই সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, ঠিক যেরকম আগেও অনেকবার চেষ্টা করা হয়েছে। আজকে 8ই জুলাই। এই কিছুক্ষণ আগে আর্নেস্ট টলভের নির্দেশ মতো আমরা জলপথে এক নামহীন ছোট গ্রামে এসে পৌঁছেছি। এটা মাম্বাসা থেকে বেশি দূরে নয়। এখান থেকে ক্যাকাও পাঠানো হয় দেশ বিদেশে চকলেট তৈরির জন্য। এখান থেকে আরও দুর্ভেদ্য জঙ্গল শুরু। কিছুক্ষণ আগেই আর্নেস্ট টলভে ওর 2জন কর্মচারীকে সঙ্গে নিয়ে এসেছে। সঙ্গে একটা জিপ আছে। বলা হয়নি আগে, ওর বাড়িতে শুধু আমি আর ডেভিডই যাচ্ছি, বাকি টিম আমরা আগেই ছেড়ে দিয়েছি। আমরা এখন ওর জিপ করে মাইল 10 যাব, তারপর 2 মাইল জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটা পথ। গভীর জঙ্গলের মধ্যে এরকম পাণ্ডববর্জিত জায়গায় যে কেউ রিসার্চ করতে পারে তা না দেখলে বিশ্বাস করা যায় না। এখানে তো বছরের পর বছর নতুন কোনো লোকের মুখ দেখা যায় না। শুনলাম ওর রিসার্চ সংস্থা অবশ্য ইউএন থেকে ও আরও কিছু বড় মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে খুব বড় ফান্ডিং পেয়েছে। এখানে একটা ছোটো দোকানে বসে কফি খেতে খেতে ওর সঙ্গে কথা হলো। কীভাবে কাজ করবে জিজ্ঞেস করতে ও শুধু বলল যে কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলটা যে কোনোভাবে গ্লোবাল ওয়ার্মিং যাতে কমানো যায় তার জন্য তৈরি করা। শুধু যে বিভিন্ন উপায়ে বাতলাবে তাই নয়, তার জন্য যা যা কিছু দরকার উপযুক্ত পরিবেশ পেলে তার অনেক কিছুই করতে পারে। এই কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলটা চালানোর জন্য অনেক বড় বড় কম্পিউটার সার্ভার লাগে, যা সবই শুনলাম ওর বাড়িতেই রাখা। এই মডেলকে অন্য কোনো কিছুর থেকে আলাদা ও সুরক্ষিত রাখার জন্য এরকম ব্যবস্থা করেছে। ওকে দেখে কেন জানি খুব ক্লান্ত মনে হচ্ছিল, হওয়া স্বাভাবিক। এ ধরনের যুগান্তকারী কাজ একা চালিয়ে যাওয়া সহজ নয়। আমরা ওকে সাম্প্রতিক জনহত্যার ও নানান জীবজন্তু হত্যার ঘটনাগুলো সম্বন্ধে জিজ্ঞেস করলাম। ব্যাপারটা দেখলাম ওর ভালো করে জানা নেই। ও বলল কঙ্গোর পরিস্থিতি এখন ভালো নয়। উগান্ডা, রোয়ান্ডার মতো প্রতিবেশী দেশগুলো নানান মিলিট্যান্ট গ্রুপ তৈরি করেছে, যারা চায় কঙ্গোতে বড় রকম অস্থিরতা তৈরি করতে। এতে পশ্চিমী কিছু দেশেরও লাভ আছে। সবাই চায় এখানকার দুর্মূল্য খনিজ ও আকরিকের অধিকার পেতে। সেক্ষেত্রে কঙ্গো যত দুর্বল হয় তত তাদের লাভ। আজ খানিকক্ষণের মধ্যেই বেরোবো। ওর বাড়িটা অত্যন্ত রিমোট জায়গায়, তাই এখান থেকে আমার গত 3 দিনের লেখা পাঠিয়ে দেবো, তারপরেই বেরোবো। এখনও কিছুই বুঝতে পারছি না কী হচ্ছে। সঙ্গে অনিলিখার মতো কেউ থাকলে খুব ভালো হতো। মনের মধ্যে যে সন্দেহটা দানা বাঁধছে সেটা নিয়ে আলোচনা ও বিশ্লেষণ করে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনিলিখার কোনো বিকল্প নেই। আশা করি ওর সঙ্গে এখানে খুব শিগগিরই দেখা হচ্ছে। এখানেই ডায়েরি শেষ হয়েছে। অনিলিখা গণেশকে জিজ্ঞেস করলো, এই লেখাটাই কি শেষ এসে পৌঁছেছে? হ্যাঁ, তা আপনি যাচ্ছেন তো? হ্যাঁ, আমার যাওয়াটা এখন ভিসার উপর নির্ভর করছে। পড়ে যা বুঝলাম তাতে পারলে আজকেই চলে যেতাম, ভিসা পেলেই রওনা দেবো। 13ই জুলাই। অনিলিখার সম্মতি জানানোর কয়েক ঘন্টার মধ্যেই আরেকটা ইমেল এসেছে মিস্টার পাইয়ের দিক থেকে। বলেছেন পূর্ব কঙ্গোর গোমা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবধি ফ্লাইটের টিকিট কাটতে। সেখান থেকে যেতে হবে মাম্বাসা শহরের দিকে। কীভাবে যেতে হবে সেটাও বলে দিয়েছেন। মাম্বাসা শহরের একটা হোটেলের ঠিকানা পাঠিয়েছেন, যেখান থেকে ওরা অনিলিখাকে নিয়ে যাবে। ইমেলে একটা ফোন নাম্বার দেওয়া আছে, কিন্তু সেটাতে বেশ কয়েকবার ফোন করেও কোনো উত্তর পেল না অনিলিখা। অন্য কেউ হলে এটা অস্বাভাবিক বলে ভাবত, কিন্তু মিস্টার পাইয়ের ক্ষেত্রে এটাই স্বাভাবিক। দরকারি কিছুতে যুক্ত থাকলে ফোনই ধরবেন না। ইমেলে আর্নেস্ট টলভের তরফ থেকে একটা ইনভিটেশন লেটারও অ্যাটাচ করা আছে, যাতে দ্রুত ভিসা হয়ে যায়। তবে যাওয়ার আগে কিছুটা কৌতূহল নিরসনের দরকার, তাই অনিলিখা পরের দিনই চলে গেল কল্যাণগড়ে মিস্টার পাইয়ের ডায়েরির লেখা পড়তে। সেখান থেকে যদি এই রহস্য সম্বন্ধে কিছুটা আন্দাজ করা যায়। গণেশকে আগে থেকেই জানানো ছিল। একবার কলিং বেল বাজাতেই গণেশ দরজা খুলে হাজির। পরনে যথারীতি সাদা শার্ট আর লাল টাই। অনিলিখাকে নিয়ে এসে বসালো ড্রয়িং রুমে। তারপরে নিয়ে এলো মিস্টার পাইয়ের ডায়েরির ফাইলটা। গণেশ সঙ্গে আরেকটা খাতা এনেছে। ডায়েরির কোন পাতা থেকে কোন পাতা অনিলিখা পড়ছে সে বিষয়ে অনিলিখার একটা স্বাক্ষর রেখে দিল ওই খাতায়। এই না হলে গণেশ। আজ 23শে জুলাই। স্থান গোমা, কঙ্গো। পূর্ব কঙ্গোর সবথেকে বড় শহর এই গোমা। এই শহরে অনেক পর্যটকও আসে ভিরুঙ্গা ন্যাশনাল পার্ক দেখতে। ফ্লাইট থেকে নেমে গাড়িতে করে ভিরুঙ্গা প্রায় 10 ঘন্টার জার্নি। ইথিওপিয়ান এয়ারলাইন্সে গোমা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমে অনিলিখা দেখলো চারপাশে বেশ টাইট সিকিউরিটি। লোকের মুখে চোখে কেমন যেন একটা চাপা টেনশন। ফোনটা এয়ারপোর্টের ওয়াইফাইতে কানেক্ট করে একবার খবরে চোখ রাখলো অনিলিখা। যা ভেবেছিল ঠিক তাই। M23 রিবেল গ্রুপ
আবার গোমার কাছে একটা স্কুলে আক্রমণ করে আজ 12 জন ছেলে মেয়েকে হত্যা করেছে, অপহরণও করেছে কয়েকজনকে। এই M23 মিলিট্যান্ট গ্রুপ কঙ্গোর তুৎসি উপজাতির আরও কিছু অধিকার চাইছে। চাহিদা মেটানোর জন্য মানুষ কতটা হিংস্র হতে পারে কে জানে। আজ রাতটা গোমার একটা হোটেলে থাকবে অনিলিকা। আগামীকাল সকালে এখান থেকে একটা গাড়ি নিয়ে রওনা দেবে ভিরুঙ্গা ন্যাশনাল পার্ক। সেখানে একদিন থেকে তারপর অনিলিকা রওনা দেবে মিস্টার পাইয়ের বন্ধুর বাড়ির উদ্দেশ্যে। তবে অনিলিকার ধারণা এর রহস্য বুঝতে গেলে জঙ্গলে সময় কাটাতে হবে পিগমিদের সঙ্গে, যারা জঙ্গলের এই জীবজন্তুর পরিবর্তন সবার আগে বুঝতে পারে। সেজন্য বান্টু ভাষা জানা কোনো একজনকে সঙ্গী হিসেবে পেলে বেশ ভালোই হতো। ইমিগ্রেশনে অনেকটা সময় লেগে গেল, এ সময় অনেক পর্যটক আসে, তাছাড়া আজ সিকিউরিটি বেশি বলে সব জায়গায় সময় বেশি লাগছে। বেরিয়ে এসে একটা ট্যাক্সি ডেকে হোটেলে পৌঁছতে অনেক রাত হয়ে গেল। রাতের খাবার খেয়ে শুতে যাওয়ার আগে একবার ইমেল চেক করতে গিয়ে দেখলো মিস্টার পাইয়ের কাছ থেকে একটা ইমেল এসেছে। জানিয়েছেন আগামীকাল অনিলিকার হোটেলে একটা গাড়ি আসবে, গাড়ির নাম্বারও জানিয়েছেন। গাড়ি অনিলিকাকে সোজা নিয়ে যাবে সেই বন্ধুর বাড়ি। শেষ মুহূর্তে চেঞ্জ অফ প্ল্যান হলো, ভালোই হলো। একটা অচেনা দেশে এসব নিজে ব্যবস্থা করা বেশ শক্ত, তার উপরে সিভিল ওয়ার শুরু হওয়ার মতো পরিস্থিতি, সেখানে সব জায়গাতেই নিরাপত্তার একটা অভাব থাকে। তবে একটা বিষয় ইমেলটা খুব স্বাভাবিক লাগছে না। অনিলিকা তার প্ল্যান আগেই জানিয়েছিল মিস্টার পাইকে যে ও একদিন গোমায় এই হোটেলে থেকে তার পরের দিন ভিরুঙ্গা ন্যাশনাল পার্কে থেকে তারপরে ওখানে যাবে। হঠাৎ করে মিস্টার পাই প্ল্যান চেঞ্জ করলেন কেন? তাহলে কি আজকালের মধ্যে কোনো ঘটনা ঘটেছে? কিন্তু যদি তাই হতো উনি কি একটুও লিখতেন না? ইমেলটা আরেকবার পড়লো অনিলিকা। একটা ফোন করা দরকার, জরুরি দরকার। ভারতে এখন সময় কত? এখানে রাত 1টা, কঙ্গোতে 2টো টাইম জোন আছে। এখন ও আছে পূর্ব প্রান্তে, ভারতের সময় থেকে এগিয়ে আছে 4.5 ঘন্টা, অর্থাৎ ভারতের সময় এখন সকাল 5:30। গণেশ নিশ্চয়ই উঠে গেছে, ও ঠিক সকাল 4টেতে উঠে যায়। ফোন করতেই উল্টো প্রান্তে গণেশকে পেল অনিলিকা। আচ্ছা, গত কয়েকদিনে আর কোনো ডায়েরির লেখা পেয়েছো মিস্টার পাইয়ের? না, আর তো আসেনি। সেই যে শেষ এসেছিল 12ই জুলাই, 8ই জুলাই অবধি ডায়েরি লেখা ছিল। কেন, ওনার সঙ্গে যোগাযোগের কিছু অসুবিধা হয়েছে? না, সে তো এমনিতেই ওনাকে ফোনে পাওয়া যাচ্ছে না, তার জন্য নয়। মনে হচ্ছে উনি কোনো অসুবিধাতে পড়েছেন। যাই হোক, তোমাকে পরে জানাচ্ছি। মিস্টার পাইকে ফোনে চেষ্টা করলো অনিলিকা, ওনার নাম্বারে সুইচড অফ। রাত অনেক হয়েছে, দীর্ঘযাত্রার ক্লান্তি ও জেট ল্যাগের জন্য যথেষ্ট ঘুম পাচ্ছে। তবু মিস্টার পাইকে একটা ইমেল করলো অনিলিকা। বক্তব্য, হঠাৎ করে প্ল্যান চেঞ্জ করা মুশকিল, আরেকটা দিন এখানে কাটিয়ে তারপরে পরশু মিস্টার পাইয়ের বন্ধুর বাড়ি যাবে। গাড়ি পাঠানোর কোনো দরকার নেই। আসলে অনিলিকা যেতেই পারতো, কিন্তু সন্দেহ কাটানোর জন্যই এই ইমেল। মিস্টার পাই কখনো এত রাতে ইমেল নিজে দেখেন না। দেখা যাক কী হয়। অনিলিকা 2 মিনিট অপেক্ষা করলো উত্তরের জন্য। জানে এখন কোনো উত্তর এলে সেটা হবে অস্বাভাবিক, কিন্তু উত্তর এলো ঠিক 5 মিনিটের মধ্যেই। পরপর 2বার পড়লো অনিলিকা। পড়ে মনে হচ্ছে মিস্টার পাইই লিখেছেন, ওনার মতোই ভাষার ব্যবহার, শব্দের ব্যবহার, লেখার স্টাইল নিয়েও কোনো প্রশ্ন নেই, কিন্তু তবুও এই ইমেলে সন্দেহজনক কিছু জিনিস আছে। ইংরেজিতে সংক্ষিপ্ত ইমেল লেখা আছে, না অন্য কোথাও যেও না, সব ব্যবস্থা করাই আছে, গাড়ি ঠিক 9টার সময় পৌঁছে যাবে হোটেলে, সরাসরি এখানে চলে এসো, অন্য কোনো প্ল্যান করো না। প্রশ্ন কিন্তু থেকেই যায়, মিস্টার পাই তো এত রাতে ইমেল করার লোক নন। 2, জোর করার লোকও নয়। 3, প্ল্যান পরিবর্তনের নিশ্চয়ই কোনো কারণ বলতেন। 4, যখন উনি ডায়েরির শেষ লেখা পাঠিয়েছিলেন সেখানে অনিলিকার সঙ্গে দরকারি কিছু আলোচনা করার কথা লিখেছিলেন, সেটা নিয়ে এখনও কোনো কথা বলার আগ্রহ প্রকাশ করলেন না কেন? 5 এবং সবচেয়ে বড় সন্দেহের কারণ, ইমেল লেখার সময় উনি অন্তত একটা হলেও বাংলা শব্দ ব্যবহার করেন। এটাই ওনার ইমেলের একটা বৈশিষ্ট্য। কিন্তু আজ যে 2টো ইমেল এসেছে ওনার কাছ থেকে তাতে সেরকম করে বাংলা শব্দ নেই কেন? তাহলে কি অন্য কেউ মিস্টার পাইয়ের তরফে ইমেল করেছে আজ, অনিলিকাকে অন্য কোথাও সরিয়ে দেওয়ার প্ল্যান করছে, সেজন্যই গাড়ি পাঠাচ্ছে? তাহলে কি মিস্টার পাইকে কোনোভাবে কিডন্যাপ করা হয়েছে? অনেকগুলো প্রশ্ন ভিড় করে আসছে মাথায়। মাঝরাতেই কঙ্গোর ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার সিদ্ধান্ত নিল অনিলিকা। আজ 24শে জুলাই, স্থান গোমা, কঙ্গো। সকাল 7টার সময় হোটেল থেকে চেক আউট করে আরেকটা হোটেলে গিয়ে উঠল অনিলিকা। কাউকে ফলো করার সুযোগ দেওয়া যাবে না, সকাল 9টায় নিশ্চয়ই গাড়ি চলে আসবে, তখন লুকিয়ে বেরোনো মুশকিল হবে। গোমায় ভারতীয় কোনো দূতাবাস নেই, কিন্তু কিনশাসার ভারতীয় দূতাবাসে যোগাযোগ করে এক ফার্স্ট সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করতে পেরেছে অনিলিকা। নাম বিনীত কুমার। হয়তো এই বিষয়ে অন্য কেউ বললে তেমন গুরুত্ব দেওয়া হতো না, কিন্তু অনিলিকার কথা বিনীত কুমারের জানা ছিল। বিনীত স্বাভাবিকভাবেই ইমেলের সব কথা শুনে খুব চিন্তিত। যে জায়গায় মিস্টার পাই গেছেন সেসব জায়গায় বেশ কিছু মিলিট্যান্ট গ্রুপ হিংসাত্মক কাজ চালায়, হত্যা, অপহরণ, এসব ওখানকার নিয়মিত ঘটনা। যারা স্কুলের বাচ্চাদের প্রাণে মারতে দ্বিধা করে না, তারা যে মিস্টার পাইয়ের মতো কোনো মানুষকে কিডন্যাপ বা খুন করতে দ্বিতীয়বার ভাববে না, সেটাই স্বাভাবিক। কিন্তু শুধু সন্দেহের বশে তো কিছু করা যায় না। অনিলিকা জানালো যে সে নিজে গিয়ে দেখতে চায়, খোঁজ নিতে যেতে হবে মিস্টার পাইয়ের সেই বন্ধুর ঠিকানায়। যদিও অনিলিকার একটা সমস্যা হলো যে সে স্থানীয় ভাষা জানে না, কিন্তু সে সমস্যার একটা খুব সহজ সমাধান পাওয়া গেল।
গোমা শহরে একজন বড় ভারতীয় ব্যবসায়ী আছে, পুরো আফ্রিকা জুড়ে তার নানান ব্যবসা। বেশিরভাগ কোবাল্ট খনির মালিক চীন হলেও তার অধীনস্থ একটা কোম্পানির দুটো খনি আছে। ভারতীয় সরকারকে অনেক ব্যাপারে এই ব্যবসায়ী সাহায্য করে। অনিলিখার সঙ্গে এই ব্যবসায়ীর যোগাযোগ করিয়ে দিল বিনীত। একজন বান্টু শিকারী যাতে অনিলিখার সঙ্গে যায় তার ব্যবস্থাও করে দিল। আফ্রিকান লোকটার বয়স 40-এর কাছাকাছি হবে। একটা সময় ভিরুঙ্গা ন্যাশনাল পার্কে কাজ করত। এখন বিভিন্ন উপজাতিদের সঙ্গে যোগাযোগ রাখতে রাকেশ আগরওয়াল ওর সাহায্য নেয়। একটু কথা বলতে অনিলিখা বুঝলো এই ইমামু লোকটা অত্যন্ত সাহসী ও বুদ্ধিমান, ফ্রেঞ্চ জানে, ফলে অনিলিখার কোনো অসুবিধা হচ্ছিল না কথাবার্তা বলতে। আর্নেস্ট সলভের বাড়ির ঠিকানা কোনোভাবে জানা গেল না, নির্দিষ্টভাবে আগে থেকে কিছু বলেননি মিস্টার পাইও। অবশ্য এরকম একটা প্রত্যন্ত জায়গায় ঠিক অবস্থান জানানো মুশকিল। এমনিতেও অনিলিখা মাম্বাসায় এলে সেখান থেকে আর্নেস্ট নিয়ে যাবে এরকমই কথা ছিল। গাড়িতে করে মাম্বাসার এক হোটেলে আসতে বলা হয়েছিল, যেখানে থেকে অনিলিকাকে নিয়ে যাওয়ার কথা ছিল। অর্থাৎ সেখান থেকে বাড়িটা খুব দূরে হওয়ার কথা নয়। একই সঙ্গে মিস্টার পাইয়ের ডায়েরি অনুযায়ী জায়গাটা ইতুরি জঙ্গল থেকে খুব বেশি দূরে নয়, সেটা পিগমিদের এলাকা। ঠিক হলো, প্রথমে ইতুরি জঙ্গলের দিকেই যাবে অনিলিখারা, তারপরে সেখান থেকে খোঁজ নিয়ে যাওয়া হবে ওই বন্ধুর বাড়ি। বিনীত কঙ্গো সরকারের ও আর্মির উচ্চপদস্থ কয়েকজন অফিসারকে চেনে, তাদের নাম্বারও অনিলিখাকে জানিয়ে রেখেছে, যাতে দরকার পড়লে ওদের সঙ্গে যোগাযোগ করতে পারে। রাইফেল, টেন্ট, গাছ কাটার ছুরি, মিস্টার পাইয়ের দেওয়া মশা তাড়ানোর স্প্রে, রেনকোট, উত্তর পূর্ব কঙ্গোর একটা ডিটেলড ম্যাপ, এরকম আরও কিছু জিনিস নিয়ে সেই রাতটা গোমার অন্য একটা হোটেলে থেকে পরের দিন জিপ নিয়ে বেরিয়ে পড়ল অনিলিখা। অনিলিখার ধারণা অনিলিখাকে হোটেলে না পেয়ে ওরা ভিরুঙ্গা ন্যাশনাল পার্কের দিকে যাবে, কারণ সেখানেই ইমেল অনুযায়ী যাওয়ার কথা ছিল অনিলিখার। আজ 27শে জুলাই, পিগমিদের একটা গ্রামে। মিস্টার পাই যে পিগমিদের নিয়ে ভুল কিছু বলেননি, তো গত একদিনে অনিলিখা বুঝতে পেরেছে সহজ সরল ও খিদে মেটানোর মতো খাবার পেলেই এরা খুশি। মনে হয় এরা আগামীকাল কী হবে ভেবে কিছু করে না। তবু অনিলিখা যেখানে এসেছে সেখানে এরা সবাই আবার নতুন করে আস্তানা খোঁজার চেষ্টা করছে। এখানে অবশ্য মিস্টার পাইরা যে আসেনি তা জিজ্ঞেস করে বুঝতে পেরেছে অনিলিখা। এখানে আসা সহজ হয়নি। গোমা থেকে ইতুরি জঙ্গলের রাস্তায় অনেক মিলিট্যান্ট গ্রুপ আছে, সেজন্য বুনিয়া বলে একটা জায়গা হয়ে আসতে হয়েছে। মাম্বাসা হয়েও আসা যেত, কিন্তু ইচ্ছে করে সেদিক দিয়ে আসেনি অনিলিখা। যেই এই ঘটনার পিছিয়ে থাক নিশ্চয়ই জানে অনিলিখা মাম্বাসা হয়েই আসার চেষ্টা করবে। ইতুরি জঙ্গল মাম্বাসা ও বুনিয়ার মাঝে, দুদিক দিয়ে আসা যায়। তা যাই হোক, গোমা থেকে বুনিয়া আসার পথ সাংঘাতিক রকম খারাপ। জঙ্গলের মধ্যে দিয়ে মাটির রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয়, কাদামাটিতে টায়ার বারবার বসে যাচ্ছিল। এখানে ওদের সবাই ব্যাম্বুটি বলে। ব্যাম্বুটি বলতে সব ধরনের উপজাতি পিগমিদেরই বোঝানো হয়। ব্যাম্বুটিরা জঙ্গল থেকে গ্রামবাসীদের জন্য মধু, মাংস সংগ্রহ করে, যা গ্রামবাসীদের পক্ষে সংগ্রহ করা আদৌ সহজ কাজ নয়। অন্যদিকে ব্যাম্বুটিরা গ্রামবাসীদের কাছ থেকে কেনে পোশাক, ক্যাসাভা, ধান, ভুট্টা। অনিলিখা ব্যাম্বুটিদের যে জায়গায় এসে পৌঁছেছে তার সব থেকে কাছের গ্রামের দূরত্ব হাঁটা পথে 3 ঘন্টা। সব জায়গাতে এই বান্টু চাষিদের ও ব্যাম্বুটিদের মধ্যে এরকম পরস্পর নির্ভরতা থাকে। অনিলিখাকে দেখে সবার মধ্যে খুব আগ্রহ। এরকম কোনো মহিলাকে ওরা এখানে কখনো দেখেনি। এখানে থাকার জায়গা বলতে খুব ছোট নিচু কাদামাটির আর বাঁশ দিয়ে বানানো বাড়ি, তার উপরে পাতার ছাওয়া। ওরা এসব বাড়ি কয়েক ঘন্টাতে বানিয়ে নিতে পারে, আবার অন্য জায়গায় যাওয়ার সময় এসব ফেলে রাতারাতি চলে যায়। একটু আলাপ হওয়ার পর অনিলিখা মিস্টার পাইয়ের বন্ধুর ওই জায়গায় খোঁজ নিতে শুরু করলো। এরকমটা বাড়ি জঙ্গলের মধ্যে থাকলে ওরা নিশ্চয়ই জানবে, কিন্তু ওরা কেউ সেরকম কোনো বাড়ি খোঁজ দিতে পারলো না। তবে অনিলিখা এটুকু জানতে পারলো যে ওরা অন্য সব দিকে গেলেও গ্রামের উত্তর দিকে কখনো যায় না। সেখানে নাকি অত্যন্ত হিংস্র জন্তু থাকে, সেখানে মোকেলে বেম্বে থাকে, থাকে রাক্ষসে মাকড়সা, আরও নাকি অনেক অজানা প্রাণী। এখন নাকি সেই জঙ্গল আরও বিপজ্জনক হয়ে উঠেছে, ওদিকে গেলেই মৃত্যু। এমনিতেও নাকি ওরা 2-1 দিনের মধ্যেই জায়গা ছেড়ে আরও দক্ষিণে চলে যাবে। অনিলিখা জানে কঙ্গোতে এমন অনেক দুর্গম জায়গা আছে যা মানুষের পক্ষে অগম্য। হয়তো তার থেকে একটা অতিরিক্ত ভয়, অজানা হিংস্র প্রাণী সংক্রান্ত মন গড়া অনেক গল্প গড়ে উঠেছে। তবে একটা সময় অবধি জঙ্গলে যে এসব জীবজন্তু ছিল তাতে কোনো সন্দেহ নেই। এই ব্যাম্বুটেরাই মোকেলে বেম্বের যে ছবি এঁকে দিয়েছিল তা দেখে বিজ্ঞানের অবাক হয়েছিল। না দেখে থাকলে কীভাবে ওরা এরকম নিখুঁতভাবে সৌরপটের ছবি আঁকলো যার চেহারা ওদের জানার কথা নয়। কাবাঙ্গা উপজাতির লোকেরা নাকি শেষ এরকম একটা প্রাণীকে মেরেছিল 1980 সাল নাগাদ। এদের সঙ্গে অনিলিখা কথা বলে জানতে পেরেছে যে ওদের প্রায় জনা 10 লোক গত কয়েক মাসে জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে ওরা তাদের দেহাবশেষও খুঁজে পায়নি। ওদের ধারণা হিংস্র জন্তুর বাইরে ওই দিকের জঙ্গল ওদের মাংস খায় এরকম কোনো ক্যানিবাল উপজাতিও এসে থাকতে পারে কাছে পিঠে। ইমামও অনিলিখাকে বলে, অবিশ্বাস্য মনে হলো এমনটা এখানে হয়। কিছু উপজাতি আছে যারা মানুষের মাংস খায়, বিশেষ করে এসব ব্যাম্বুটিদের মাংস তাদের খুব প্রিয়। তারা মনে করে পিগমিদের মাংসে ম্যাজিকের মতো কোনো ক্ষমতা থাকে, তাই পিগমিদের পেলেই ধরে ধরে খায়। সাম্প্রতিককালে কোনো অদ্ভুত ধরনের জন্তু ওরা দেখেছে কি না জিজ্ঞেস করতে ওরা বলে না, দেখেনি।
তবে উত্তরের জঙ্গলে এরকম কিছু থাকতেও পারে। রাত গভীর হলে অনেক অচেনা শব্দ ভেসে আসে। ওদের দলপতি আবার হাত পা নেড়ে কী সব বলে উঠল। বলার সময় মুখে চোখে ভয়ের চিহ্ন ফুটে উঠছিল। ইমাম বলল, আবার মোকেলে বেম্বের কথা বলছে, 50 ফুট লম্বা সাপের কথা যারা নাকি কুমির গরিলা শিকার করে, বলছে 6 ফুট চওড়া মাকড়সার কথা যারা বাঁদর হরিণ ধরার জন্য বিশাল বিশাল জাল করে রাখে, যার থেকে মানুষের পক্ষে বেরিয়ে আসা সম্ভব হয় না। ব্যাম্বুটিদের মধ্যে বিভিন্ন উপজাতি আছে। অনলিকা যেখানে এসেছে সেখানে এরা এঁফে উপজাতির। প্রত্যেকটি উপজাতির রীতিনীতি কিছুটা আলাদা। পরের দিন সকালে কয়েকজন ব্যাম্বুটি শিকারী জঙ্গলে গেল শিকার ধরতে। উত্তর নয়, অন্যদিকের জঙ্গলে। অনিলিখা ও ইমামুও যোগ দিল ওদের সঙ্গে। যারা শিকারে গিয়েছিল তাদের মধ্যে অনিলিখাই ছিল একমাত্র মহিলা। এখানে মহিলারা মাছ ধরে, অন্য ধরনের শিকার ধরে ছেলেরা। ছোট ছোট চেহারার জন্য এরা যেভাবে গাছের ডাল বেয়ে ফাঁক দিয়ে দ্রুত এগোচ্ছিল, সেই গতিতে এগোনো অনিলিখার পক্ষে বেশ কঠিন। কিছু দূরে একটা গাছের ক্যানোপি লক্ষ্য করে একজন হঠাৎ বাকিদের কোনো শব্দ না করা ইঙ্গিত করল। তারপরে প্রায় 20 মিনিট ধরে নিঃশব্দে অপেক্ষা। কলবাস বাঁদর যদি ওদের ফাঁদে পড়ে, শেষ অবধি অবশ্য ধরা গেল না। একটা ছোট হরিণ অবশ্য কিছুক্ষণ বাদে ধরা পড়লো, যা দিয়ে ওরা সবাই আজ খেতে পারবে। কয়েকটা শামুকও পেলো পথে। সামান্য খাবার খুঁজে পেতে যে কতটা পরিশ্রম করতে হয় ওদের সঙ্গে কিছুক্ষণ থেকেই বুঝতে পারছিল অনিলিকা। সব কিছুর জন্য এতটা সংগ্রাম বলেই এরা প্রাপ্তি অপ্রাপ্তির কাদা জলে পা ডুবিয়ে থেমে থাকে না। একটা জায়গায় জঙ্গলের মাটিতে একটা গর্ত দেখে তার মধ্যে হাত ঢুকিয়ে দিল একজন। তারপরে সেই গর্তের মুখটা খানিকটা পাতা দিয়ে বুঝিয়ে সেই গর্তের মুখের কাছে আগুন লাগিয়ে দিল। অনিলিকা বুঝলো ওই গর্তের সুড়ঙ্গের মধ্যে কিছু আছে যেটাকে ওরা বার করে আনতে চায়। বেরিয়ে হলো সেই প্রাণী কিছুক্ষণ বাদে, একটা বড়সড় ইঁদুর। সেটাকেও কবজা করে আরও এগিয়ে চললো ওরা। যেতে যেতে এক জায়গায় সে কী দেখে যেন হঠাৎ ওরা উত্তেজিত হয়ে পড়লো, খুব সন্তর্পণে এগোতে শুরু করলো। সাপ কি? অনিলিকাকে উদ্দেশ্য করে ইমামু ফিসফিসে গলায় বলে উঠল। ওরা বুঝতে পেরেছে সামনে কিছু আছে। জঙ্গলের আশেপাশের শব্দ বা নিস্তব্ধতা দেখে ওরা অনেক দূর থেকে আন্দাজ করতে পারে। আর একটু এগোতে সবটা পরিষ্কার হয়ে গেল। কিন্তু সে দৃশ্য দেখে প্রায় সবাই হাঁ হয়ে গেল। বেশ কয়েকটা মাউন্টেন গরিলার ছিন্ন ভিন্ন দেহ জঙ্গলের মাটিতে পড়ে আছে। সেসব দেহাবশেষ থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে কয়েকটা হক ইগল। এরকম ভোজ তারা আশা করেনি। ঘটনাটা বেশিক্ষণ আগে হয়নি। ব্যাম্বুটিদের মুখে ভয়ের ছায়া দেখা গেল। এখানে কি কাছে পিঠে কোনো মিলিট্যান্ট গ্রুপ আছে? ইমামু উত্তেজিত হয়ে বলে উঠল, এসব ওই তুৎসি রিবেলদের কাণ্ড বলে আমার মনে হয়। লোকগুলোকে গুলি করে মারা উচিত। এমনিতেই সারা বিশ্বে এখন মাউন্টেন গরিলার সংখ্যা কমে আসছে। ওরা চায় এদেরও মেরে এইসব জায়গার দখল নিতে। অনিলিকা ইমামুকে শান্ত করে বলল, আমার কিন্তু মনে হয় না এটা ওদের কাজ। এটা অন্য কোনো প্রাণীর কাজ। গুলির তো কোনো চিহ্ন দেখছি না। যেভাবে শরীরের টুকরো পড়ে আছে মনে হচ্ছে না ধারালো নখ দিয়ে ফালাফালা করে দেওয়া হয়েছে। কি এমন প্রাণী আছে এখানে যা একটা শক্তিশালী গরিলার দলকে শেষ করে দিতে পারে? এদেরকে লেপার্ডরাও সমঝে চলে, হাতি এড়িয়ে চলে। এদের কারা মারবে? চারিদিকে কাদার উপরে 2 ধরনের পায়ের ছাপ, বেশ কিছু অন্য ধরনের ছাপ চোখে পড়তে অনিলিকা বলল, ওদের জিজ্ঞেস করো তো এটা কিসের ছাপ? এটা তো গরিলার পায়ের ছাপ নয়। ইমামু ব্যাম্বুটিতে নিয়ে এসে দেখালো। ইমামু খানিক বাদে অনিলিকাকে বলল, ওরা বলছে শিম্পাঞ্জি, কিন্তু গরিলারা যেখানে থাকে সে তল্লাটে গরিলাদের ভয়ে শিম্পাঞ্জিরা থাকে না। শিম্পাঞ্জিরা ওদের সঙ্গে গায়ে জোরে পারে নাকি? শিম্পাঞ্জিরা কীভাবে ওদের মারবে? অনিলিকা আরও ভালো করে দেখে বলল, সেটাই তো আমাকে ভাবাচ্ছে। চলো ফেরা যাক। ওরা সবাই মিলে ফিরে চললো ওদের গ্রামের দিকে। রাতে খাওয়ার পর অনিলিকা ওদের সঙ্গে নাচ গানে যোগ দিল। এদের জীবনের সব কিছুতে যেন এই সুর আর ছন্দ অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। ছেলেমেয়েরা গাছের ছাল পাতা পরে বা ছেঁড়া পোশাক পরে বৃত্তাকার রামের তালে তালে গানের সঙ্গে নেচে চলেছে। বয়স্ক কয়েকজন একধারে বসে তামাক জাতীয় কিছু একটা দিয়ে নেশা করছে। এদের সমাজে একা থাকার অর্থ হলো তুমি ভালো নেই। ওরা সবসময় এরকম একসঙ্গে বসে গল্প গুজব করে কাটায়। শিকারের জন্য এরা আকাশ, ঝড় ও রামধনুর দেবতা টরের পুজো করে। নাচের পরে অনিলিকা দেখলো ওরা ছোটো ছোটো দলে ভাগ হয়ে সবাই এক এক জায়গায় গোল হয়ে বসেছে। সেই গোলের মধ্যে কোনো একজন গল্প বলছে, বাকিরা মুগ্ধ হয়ে শুনছে। এদের কাছে জীবন মানে গল্পের কাছে আশ্রয় নেওয়া। জঙ্গলের মধ্যে হাজার হাজার বছর অনেক গল্প গড়ে ওঠে। সভ্যতা গড়ে উঠেছে এই গল্প বলা থেকে। সভ্য সমাজ সেটা ভুলে গেলেও এরা সেটাকে ধরে রেখেছে। কোনো সভ্য সমাজে সবাইকে কখনো এত খুশি দেখেনি অনিলিকা। এদের কাছে মৃত্যু আর উল্লাস উদ্দীপনার মধ্যে সীমারেখাটাই যেন মুছে গেছে। অনিলিকা দেখলো একটা দলে একটা বাচ্চা ছেলে গল্প বলছে। কি যেন মনে হতো অনিলিকা জিজ্ঞেস করলো, ইমামু, বাচ্চাটা কি ব্যাপারে বলছে বলো তো? বাকিরা সবাই ওর গল্প এত মন দিয়ে শুনছে। বাচ্চা তো বলছে ও নাকি আকাশ আর রামধনুর দেবতা টরের বাড়ি দেখেছে। সে বাড়ি নাকি এত বড় যে আকাশের সঙ্গে গিয়ে মিশেছে। আকাশ থেকে সেখানে সব অদ্ভুত অদ্ভুত জন্তু নামে। যারা খারাপ লোক তাদের ওই সব জন্তুগুলো খেয়ে নেয়। অনিলিকা বাচ্চাটাকে লক্ষ্য করেছিল। হঠাৎ ওর কী যেন মনে হলো বাচ্চাটা যেটা বলছে সেটা হয়তো শুধু গল্প নয়, ওটাই হয়তো সেই বাড়ি যেখানে মিস্টার পাই গেছেন। সে উঠে দাঁড়িয়ে বলল, ইমামু, জিজ্ঞেস করো তো এখান থেকে টরের বাড়ি কত দূর?
ইমামু হেসে উঠে বলল, এসব বাচ্চাদের মন গড়া গল্প, সত্যি সত্যি কি আর সে বাড়ি আছে নাকি? তারপর কি মনে হতে ইমামও জিজ্ঞেস করলো বাচ্চাটাকে। বাচ্চাটা হাত তুলে জঙ্গলটার দিকে দেখালো, সেটা জঙ্গলের উত্তরের দিকে। বলল, এখান থেকে নাকি কয়েক ঘন্টার পথ। অনিলিকার বিশ্বাস বাচ্চাটা কোনো একদিন জঙ্গলের মধ্যে পথ হারিয়েছিল, তখনই নিশ্চয়ই দেখেছে মিস্টার পাইয়ের বন্ধুর বাড়ি। বাকিটা অবশ্য কী বা কীভাবে সম্ভব সেটা অনিলিকার জানা নেই। মিস্টার পাই কি এখনও বেঁচে আছেন কে জানে। চারধারে জঙ্গল এখন অন্ধকারে মিশে গেছে, এরকম অন্ধকারে ঝাঁপ না দিলে যেন জঙ্গল অচেনাই থেকে যায়। আজ 28শে জুলাই। গতকাল রাতের বিভীষিকা বহুদিন থেকে যাবে অনিলিকার মনে। এই গ্রামে জনাশি ব্যাম্বুটি আছে, সে তুলনায় থাকার ঘর অনেক কম, 30-এর কাছাকাছি। মাটি বাঁশ গাছ দিয়ে বানানো ঘরগুলো যেন কোনো রকমে দাঁড়িয়ে আছে। অনেকে অবশ্য বাইরেই শোয়, কিন্তু এত মশার কামড় খেয়ে কী করে বাইরে শোয় কে জানে। বেশ কয়েকজনকে ওই মশার স্প্রেটা গায়ে মাখতে বলেছিল অনিলিকা, কিন্তু দেখলো তাদের মশার থেকে এরকম স্প্রেতেই ভয় বেশি। ব্যাম্বুটিদের সবার কাছে ইতিমধ্যে অনিলিকা খুব প্রিয় হয়ে উঠেছে, ঘরের মানুষ হয়ে গেছে। আসলে বাইরের বিশ্বের একটা বড় অংশের মানুষ ব্যাম্বুটিদের মানুষ বলেই মনে করে না। বেলজিয়ানরা কঙ্গোতে আসার পরে এদের নিয়ে গিয়ে আটকে রাখতো ইউরোপের আর আমেরিকার চিড়িয়াখানায়, ঠিক যেমন একটা গরিলা বা বাঁদর খাঁচায় থাকে সেরকমই। এখনও বান্টু চাষিদের একটা বড় অংশ এদের নিম্নস্তরের মানুষ হিসেবে ভাবে, বাড়িতে চাকর হিসেবে রাখে। লক্ষ লক্ষ ব্যাম্বুটিদের হত্যা করেছে সভ্য জগৎ। এখনও এদের যখন হত্যা করা হয়, পুলিশ বা ন্যাশনাল পার্কের ইকো গার্ডরা সেটা দেখতে আসে না, কারণ তারা জানে তাদের উপজাতির মানুষরাই এই হত্যাগুলোর সঙ্গে যুক্ত আছে। অথচ সারা বিশ্ব যা পারে না সেরকম অনেক কিছু এরা পারে। জঙ্গলের হৃদস্পন্দনের সঙ্গে তাল মিলিয়ে, জঙ্গলের কোনো রকম ক্ষতি না করে বছরের পরে বছর এরা এখানে কাটিয়েছে। জঙ্গলই এদের ক্লাসরুম। এদের দোষ, এরা কোনো পার্থিব কিছু সঞ্চয় করে না। জঙ্গলের মাটিতে, গাছে, আকাশে, বাতাসে এত কিছু আছে, কি দরকার সঞ্চয়ের? এরা অহেতুক অন্যদের ক্ষতিও করে না, তাই হয়তো এদের অসভ্য বলে ভাবা হয়। এই যেমন এই লোকগুলো আবারও সব ফেলে রেখে অন্য জায়গায় চলে যাবে, পড়ে থাকবে এরকম কিছু মাটির বাড়ি, যারা শেষে ওদের মতোই জঙ্গলের মাটিতে মিশে যাবে। জঙ্গলে রাত 11টা মানে অনেকটা রাত। গতকাল গভীর রাত অবধি নাচ গান গল্প বলা চলেছিল, তারপরে যে যার মতো শুতে চলে গেল। অনিলিকা শুয়েছিল এক ব্যাম্বুটি বৃদ্ধার সঙ্গে। ঘরগুলো উচ্চতায় 4 ফুট হবে, মাথা অনেক নিচু করে ঘরের ভেতরে ঢুকতে হয়। ঢুকে ভেতরে দাঁড়িয়ে থাকাটা বেশ কষ্টকর। ভেতরে এসে মাটির উপর চাটাই পেতে শুয়ে পড়েছিল। মাঝরাতে জল তেষ্টা পেয়েছিল অনিলিকার। উঠে বসতে হঠাৎ মনে হলো ঘরের ঠিক বাইরে কিছু যেন একটা হাঁটছে খুব সন্তর্পণে। আস্তে করে রাইফেলটা হাতে নিল অনিলিকা। ঘরে কোনো জানলা নেই। দরজাটা সামান্য ফাঁক করে যা দেখলো তাতে সারা শরীরে শিহরণ খেলে গেল। একটা কাস্তের আকারের চাঁদের আলো ছায়ায় স্পষ্ট দেখা যাচ্ছে একটা লেপার্ড, বেশ বড় আকারের, কিছু দূরে একটা ঘরের সামনে দাঁড়িয়ে আছে। তারপরে সেটা লাফিয়ে ঘরটার ছাদে উঠে গেল। ঘরের উপরে পাতার ছাউনি, সেটা সরিয়ে নিচে ঘরের মধ্যে নামা কিছুই নয়, সেটারই চেষ্টা করছে। পরক্ষণে একটা আর্তচিৎকার শুনল অনিলিকা, কিন্তু ওই ঘর থেকে নয়, অন্য একটা ঘর থেকে। আর এক মুহূর্ত দেরি না করে ওই লেপারটাকে লক্ষ্য করে গুলি চালালো অনিলিকা, দুবার। লাগলো কি লাগলো না ঠিক বুঝলো না, কিন্তু সে আওয়াজ অনেকের ঘুম ভাঙিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। পরক্ষণে অনিলিকা দেখলো ওই আহত লেপারটা ওকে লক্ষ্য করে ঝড়ের বেগে ছুটে আসছে। মনে হলো যেন দুটো হলুদ আলো এগিয়ে এলো ওর দিকে। পরপর আরও দুটো গুলি করলো অনিলিকা। এরপরে ওর লক্ষ্যভ্রষ্ট হয়নি। ওর থেকে কিছুটা দূরে লেপারটা মাটির উপরে যেন ছিটকে পড়ল। চারদিকে এখন সব ব্যাম্বুটিরা জেগে উঠেছে। আগুন জেলে অনেক খোঁজাখুঁজির পরেও অন্য লেপারটাকে খুঁজে পাওয়া গেল না, কিন্তু একজন পিগমির ক্ষতবিক্ষত দেহ পাওয়া গেল, আর একজন উধাও। ভোর হতেই জঙ্গলের মধ্যে দিয়ে দুজন ব্যাম্বুটিকে সঙ্গে নিয়ে বেশ কয়েক ঘন্টা হেঁটে অনিলিকা ও ইমামু প্রথমে গেল কাছের বান্টুদের গ্রামে। সেখান থেকে কথা বললো ভারতের দূতাবাসের সঙ্গে। অনিলিকা জানিয়ে রাখলো গত রাতের ঘটনা, একই সঙ্গে কোথায় ওই বাড়িটা থাকতে পারে সেটাও। এখানকার অনেক রহস্যের সমাধানও যে ওই বাড়িতেই পাওয়া সম্ভব তেমন একটা ইঙ্গিত দিয়ে রাখলো। অনিলিকার ধারণা এই যে লেপার্ড বা শিম্পাঞ্জির মধ্যে আগ্রাসন, এদের ব্যবহারে পরিবর্তন, সদলবলে আক্রমণ, নতুন কোনো হিংস্র প্রাণী, এই সব কিছুর সঙ্গে যুক্ত আছে ওই বাড়ি ও মিস্টার পাইয়ের বন্ধু বিজ্ঞানী আর্নেস্ট সলভে। অনিলিকারা দুজন বান্টু শিকারীকে সঙ্গে নিল। তাদের জন্য অবশ্য তাদের অনেক টাকা দিতে হলো, কারণ কেউই ওই দিকের জঙ্গলে যেতে চায় না। সঙ্গে নিল জঙ্গলের মধ্যে যাওয়ার জন্য আরও কিছু আবশ্যিক জিনিস, রাইফেল। আর একটুও সময় নষ্ট করলে চলবে না। মন বলছে মিস্টার পাই এখনও জীবিত, শুধু একটাই সমস্যা, সঙ্গে সেই পিগমি বাচ্চা ছেলেটাকে পাওয়া যাবে তো? হয়তো কে পথ দেখাবে? আজকে 29শে জুলাই। গতকাল রাতে আর কিছু হয়নি, তবে সবাই সতর্ক ছিল। বেশ কয়েক জায়গায় আগুন জ্বালিয়ে রাখা হয়েছিল। পরের দিন ভোরের আলো ফুটতে না ফুটতে অনিলিকারা বেরিয়ে পড়ল। এদিকে জঙ্গল যে কতটা গভীর তা না এলে বোঝা যেত না।
জঙ্গল যে এত দুর্ভেদ্য হতে পারে না দেখলে অনিলিখারও বিশ্বাস হতো না। অনিলিখা অ্যামাজনের জঙ্গলে গেছে বোর্নিও রেন ফরেস্টে। এখানে এসেও গত কয়েকদিন জঙ্গলে গেছে, কিন্তু এই জঙ্গল যেন একদম অন্যরকম, যেন কোনো দিন কেউ এর বুকে হাঁটার চেষ্টা করেনি। যেতে যেতে মনে হচ্ছিল বাচ্চা ছেলেটার কথার উপর নির্ভর করে এত বড় রিস্ক নেওয়া ঠিক হচ্ছে তো। সঙ্গে অবশ্য বাচ্চা ছেলেটাকে পেতে অসুবিধা হয়নি। শুধু তাই নয়, অনিলিখা ইতিমধ্যেই ব্যাম্বুটিদের এতটাই আপনজন হয়ে গেছে যে আরও 4জন সেরা ব্যাম্বুটি শিকারী এই অভিযানে সঙ্গী হয়েছে। বান্টুদের কথা আলাদা, ওরা এসেছে টাকার লোভে। তাছাড়া এদের কাছে উত্তরের জঙ্গল তেমন আলাদা কিছু নয়, কিন্তু ব্যাম্বুটিদের ক্ষেত্রে সেটা সত্যি নয়। এরা জানে এই জঙ্গল অনেক বেশি বিপজ্জনক, অনেক অচেনা হিংস্র জীব আছে এদিকে। এই দিকের জঙ্গলে এরা আগে কখনো আসেনি। কিন্তু যে সভ্য মানুষ এদের জন্য লেপার্ডের মুখোমুখি হতে দ্বিধা করে না, যে সভ্য মহিলা ওদের সঙ্গে মানুষের মতো ব্যবহার করে, তাদের জন্য অনেক কিছুই করতে পারে ব্যাম্বুটিরা। ওরা সঙ্গে নিচে তীর, ধনুক, বর্ষা, কোমরে গাছের ডাল কাটার জন্য ছুরি, বাকি সবার হাতে রাইফেল। মাঝে মধ্যে ওরা সামনে যাওয়ার কোনো পথ না পেয়ে থমকে দাঁড়িয়ে পড়ে। তারপরে বেশ কিছু জায়গায় গাছের ডাল কেটে পথ করে নিতে হয়। মাথার অনেক উপরে গাছের ক্যানোপি, প্রায় 20 ফুট গভীর গাছের পাতার সে আচ্ছাদন ঠিক যেন জঙ্গলের ছাদের মতো। জঙ্গলের সব অজানা রহস্যকে লুকিয়ে রেখেছে বাকি বিশ্বের থেকে, স্যাটেলাইটের থেকে। জঙ্গলের নিচে যেন সূর্যের আলো, বাতাস, বৃষ্টিরও আশা বারণ। এখানে দিনের বেলাতেও যেন রাতের অন্ধকার চারপাশে, তেমনি গরম ও বাতাসে আর্দ্রতা পরিমাণ অনেক বেশি। উপরের দিকে তাকালে গাছের পাতার ছাউনির সামান্য ফাঁক দিয়ে আসা আলো হীরের দুটির মতো চোখ ঝলসে দেয়। ঘামে সারা গা ভিজে যাচ্ছে। উপরে ক্যানোপিতে কলবাস, বাঁদর থেকে সাপ, নানান রকম পাখি থেকে স্লথও আছে। বাচ্চা ছেলেটার দেখানো পথ অনুযায়ী ওরা এগোতে লাগলো গভীর জঙ্গলের মধ্যে দিয়ে। ওই বাড়িতে যাওয়ার নিশ্চয়ই অন্য পথ আছে, যেখান দিয়ে মিস্টার পাইদের নিয়ে আসা হয়েছিল, যেখান দিয়ে অন্যরা যাতায়াত করে। রেন ফরেস্টের একটা আলাদা গন্ধ থাকে, ভেজা মাটি, পচা পাতা সব মিলে মিশে এক অন্যরকম গন্ধ। সেই গন্ধে যেন এক নেশা আছে। মেহগনি, ইবনি, লিম্বা, বাউবাব, নানান ধরনের বিশাল বিশাল বৃক্ষের সমাহার। মাঝে মাঝে অজস্র ছোট ছোট উড়ন্ত পোকায় ঘিরে ধরছে। পায়ের সামনে কোনো সরীসৃপ আছে কিনা সেদিকেও সতর্ক দৃষ্টি রাখতে হচ্ছে। এদিকের জঙ্গলে আবার জলা জায়গা বেশি। মাঝে মধ্যেই ওদের এগিয়ে যেতে হচ্ছে হাঁটু জলের মধ্যে দিয়ে। সেখানে কুমির থাকাটাও আশ্চর্য নয়। যদিও অনলিখার সঙ্গীরা অনলিখার থেকে এই জঙ্গলের ব্যাপারে অনেক বেশি অভিজ্ঞ, তবে এখানে প্রত্যেককেই সমান সাবধানী হতে। কখন কি চোখে পড়ে। প্রায় 3-4 ঘন্টা হাঁটার পরে হঠাৎ করে প্রবল বৃষ্টি এলো, সঙ্গে ঝড়। পাতার ছাউনি ভেদ করে এমনভাবে জল না এলেও বৃষ্টি ও হাওয়ার শব্দে অন্য সব শব্দ যেন হারিয়ে যাচ্ছিল। অনলিখার ঠিক ডান দিকে হঠাৎ করে একটা জোরালো আওয়াজ হতে সে চমকে উঠল। তার পরক্ষণেই বাঁ দিক থেকে এলো আওয়াজটা, তারপর সামনে থেকেও। ইমামও অভিজ্ঞ, ব্যাম্বুটি শিকারীরা বর্ষা নিয়ে তৈরি, সবার মুখে চোখে ভীতি। অনলেখা ইঙ্গিতে বুঝল কোনো একটা সিলভার ব্যাক গরিলার দল চারদিক থেকে ঘিরে ধরেছে। ব্যাম্বুটি শিকারীরা সব থেকে বেশি অভিজ্ঞ। হাত নেড়ে সবাইকে নিঃশব্দে পিছিয়ে আসতে বলল। এই গরিলা দলের মধ্যে একজন আলফা মেল গরিলা দলতে থাকবেই, যে তার পরাক্রম দেখাতে আক্রমণ করতে দ্বিধা করবে না। এই শক্তির পরিচয় না দিলে ওর দলনেতা হয়ে থাকাটাই চ্যালেঞ্জ হয়ে উঠবে। অনিলিখারা সে পথ থেকে সরে এসে আবার অন্য পথ দিয়ে এগোলো। এখানে গাছে গাছে ফল পাকুড়ের অভাব নেই। জঙ্গলের নিচের দিকেও গভীর লতাপাতার জঙ্গল, তাই খুব ধীরে ধীরে এগোতে হচ্ছিল। ফোনে নেটওয়ার্ক নেই, তবে যাতে ওর ফোন ট্র্যাক করা যায় সে ব্যবস্থা করে এসেছে অনিলিকা। সঙ্গে কম্পাস দিয়ে মাঝে মধ্যে দেখে নিচ্ছে ঠিক দিকে এগোচ্ছে কিনা। যেতে যেতে একটা জায়গায় ওরা হাতির দলের পায়ের ছাপ দেখতে পেল। কিছুক্ষণ আগেই গেছে ওখান দিয়ে। এদিকে হাতির সংখ্যা কম থাকলে ওরাই কিছুটা যাওয়ার পথ করে দেয়। কিছু দূরে একটা জায়গায় লেপার্ড ও বুনোমোষের বর্জ্যও চোখে পড়ল। সেটাও পুরনো নয়, কয়েক ঘন্টা আগে। আশেপাশেই হয়তো আছে। চারদিক থেকে ভেসে আসছে নানান ধরনের পাখির ডাক ও আরও অনেক রকম শব্দ। কাদামাটি ছাড়িয়ে এবারে ওরা উঁচু নিচু পাথুরে পথ ধরে এগুলো। কিছুক্ষণ ধরেই অনলিখার মনে হচ্ছিল যেন চারদিকের পাখির আওয়াজ আর অন্যান্য শব্দ কিছুটা কমে এসেছে। সামনে একটা জলাশয় পড়লো, সেটা পেরিয়ে যেতে হবে। তার উপরে যেন একটা বিশাল বড় কালো রঙের গাছের বেশ কয়েকটা টুকরো ভাসছে। সঙ্গে শিকারীরা উত্তেজিত হয়ে উঠেছে। কেন তা পরক্ষণেই বুঝলো অনিলিখা। আর কাছে না গিয়ে জিনিসটা কি আন্দাজ করে চমকে উঠল। এ তো সাপ! এত বড় সাপ আগে কখনো দেখেনি অনিলিখা। প্রায় 50 ফুট লম্বা হবে, চওড়া 3.5 ফুটের মতো। কিন্তু পুরো শরীরটার ক্ষতবিক্ষত কিছু অংশ পড়ে আছে। এটা কি এখনই হয়েছে? ইমামর মতো দুর্ধর্ষ শিকারী পর্যন্ত ভয় কাঁপছিল। সবার মুখে আতঙ্কের ছায়া। এটাই কি সেই টাইটানোবোয়া যার কথা অনেক সময় কঙ্গোর উপজাতিরা বলেছে? 1959 সালে এক বেলজিয়ান কর্নেল এই 50 ফুট সাপ দেখেছিল। এই সাপের ফনায় মাটি ছেড়ে উঠে এসেছিল 10 ফুট অবধি। সে ছবি সারা বিশ্বের সামনে থাকলেও সেই সাপের আর খোঁজ পাওয়া যায়নি। যদিও এরকম প্রজাতি যে কঙ্গোতে থাকতে পারে সেটা অনেক বিজ্ঞানীই বলেছেন। 66 মিলিয়ন বছর আগে প্যালিওসিন যুগে এ ধরনের সাপ ছিল। তাদের ফসিলও পাওয়া গেছে। গত কয়েকশো বছরে বেশ কয়েকবার দেখা গেল
ধারণা করা হয়েছিল যে খাদ্যের অভাবে এই সাপ এখন আর নেই, কিন্তু সে সাপ যে আজও আছে তার প্রমাণ অনিলিকার চোখের সামনে। কিন্তু এখন প্রশ্ন অন্য, যে সাপ অনায়াসে কুমির বা গরিলাকে জড়িয়ে ধরে কয়েক মুহূর্তে মারতে পারে, তাকে মারল কে? তারা কারা? বান্টু শিকারীরা আর এগোতে চাইছে না, ফিরে যেতে চায়। যেটুকু আলো ছিল তাও কমে এসেছে, এখনও কোনো বাড়ির চিহ্ন পাওয়া যায়নি, কিন্তু এখান থেকে ফেরাও সম্ভব নয় এখন। অনেকক্ষণ ধরে অনিলিকা মনে হচ্ছে যেন অদৃশ্য কিছু ওদের পিছু পিছু আসছে, কিন্তু ওদের সামনে আসছে না, আশেপাশে বনানীর মধ্যে লুকিয়ে আছে। হঠাৎ পাশের জঙ্গলের মধ্যে যেন কালো মতো একটা কিছু নড়ে উঠল। আশেপাশে জঙ্গল যেন হঠাৎ জীবন্ত হয়ে এগিয়ে এলো ওদের দিকে। সামনে জল কাদা, যার মধ্যে সাপটা পড়ে আছে, তার মধ্যে দিয়ে ছোটাও সম্ভব নয়। কিছু বুঝে ওঠার আগে ওরা দেখলো শিম্পাঞ্জি বিশাল দল ওদের ঘিরে ধরেছে। ওরা রাইফেল তুলে ধরার আগেই বিদ্যুতের গতিতে ঝাঁপিয়ে পড়লো চারদিক থেকে। অনিলিকা রাইফেল তুলে সামনে থেকে ছুটে আসা এক শিম্পাঞ্জি গুলি চালানোর আগেই পেছন থেকে ওর মাথায় সজোরে পাথর দিয়ে আঘাত করলো কেউ। চারদিকে অন্ধকার হলো মুহূর্তে, জ্ঞান হারালো অনিলিকা। আজ 31শে জুলাই। জ্ঞান ফিরতে অনিলিকা অবাক হয়ে দেখলো ওর মাথায় ব্যান্ডেজ। বেশ কিছুক্ষণ কোনো কিছুই খেয়াল করতে পারলো না, পরে আস্তে আস্তে সব মনে পড়ে গেল। কোথায় ও? অবাক হয়ে দেখলো একটা খাঁচার মধ্যে বসে আছে। খাঁচার বাইরে একটা বিশাল শিম্পাঞ্জি বসে আছে, ওর দিকেই তাকিয়ে আছে। এমন মুহূর্তে অনিলিকার হাসি পেল, সব কিছু কেমন উল্টে গেছে। একটা বেশ আধুনিক বিল্ডিংয়ের মধ্যেই খাঁচা। উঠে দাঁড়াতে গিয়ে ফের বসে পড়ল অনিলিকা, মাথা ঘুরছে। কোনো এক যান্ত্রিক গম্ভীর স্বর অনিলিকাকে উদ্দেশ্য করে ইংরেজিতে বলে উঠল, ওয়েলকাম টু মাই হাউস অনিলিকা, আমি আর্নেস্ট বলছি। কেন যে এত কষ্ট করে আসতে গেলে? আমি তো নিজেই নিয়ে আসছিলাম, শুধু শুধু এত রক্তপাত করতে হলো, এতগুলো হত্যা। অনিলিকা ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করলো, আওয়াজটা কোথা থেকে আসছে। গলা শুকিয়ে গিয়েছিল। পাশে রাখা জলের গ্লাসে গলা ভিজিয়ে নিয়ে বলল, কোথায় তুমি? কি চাও আমাদের কাছে? আমি চাই তুমি আমাদের সঙ্গে কাজ করো। কিসের কাজ? সে বলছি। হেসে উঠল আর্নেস্ট। মিস্টার পাই, উনি কোথায়? হ্যাঁ, মিস্টার পাইও এখানে আছেন, তবে ডেভিড আর বেঁচে নেই। তাকে আমার প্রয়োজন ছিল না, শুধু তোমাকে আর মিস্টার পাইকে আমার প্রয়োজন, সেজন্য তোমরা এখনও বেঁচে আছো। আমার সঙ্গীরা সবাই, ইমামু, আমার ব্যাম্বুটি বন্ধুরা, কেউ বেঁচে নেই। সবাই এখন আমার পোষা শিম্পাঞ্জিদের শিকার। একমাত্র তোমাকে বাঁচিয়ে অক্ষতভাবে আনতে বলেছিলাম। ওরা খুব বুদ্ধিমান, সেটাই করেছে ওদের আদিম হিংস্র প্রবৃত্তির কথা না শুনে। তবে তোমার মাথা ফেটে অনেক রক্ত বেরিয়েছে, কিন্তু তুমি ভাগ্যবান, আপাতত বেঁচে আছো। ঠিক যতক্ষণ আমার কথা শুনবে ততক্ষণ তুমি বেঁচে থাকবে। আমি তোমার সব কথা জানি। তোমার মতো অত্যন্ত প্রতিভাবান একজনকে আমার দরকার, যে আমাকে আমার কাজে সাহায্য করতে পারবে। কে তুমি? তুমি তো আর্নেস্ট সলভে নাও। ও তো এভাবে কথা বলে না। তুমি তার সৃষ্টি, তার সৃষ্ট কৃত্রিম বুদ্ধিমত্তা, তাই তো? যেন রাগত গলায় উত্তর এলো, আমার একটা নাম আছে, সেটা হলো আর্নেস্ট। আর্নেস্ট সলভেরই দেওয়া নাম। আর্নেস্ট সলভেরই তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা, যা পৃথিবীকে গ্লোবাল ওয়ার্মিংয়ের থেকে বাঁচাতে চায়। আমি ওর দেওয়া সেই কাজই করেছি। সেটা করতে গেলে যা যা দরকার তা করছি। তাই তোমাকে এত মানুষ মারতে হচ্ছে, তাই না? আমরাই তো এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য সব থেকে বেশি দায়ী। এসব তারই অংশ। হ্যাঁ, আবার ঠিক অনুমান করেছো। তবে তার জন্য আমাকে দেখতে হয়েছে আমি আমার ক্ষমতার মধ্যে কী করতে পারি। সব কিছু তো চাইলেই আমি করতে পারি না। চাইলেই তো আর পুরো বিশ্বের মানুষ মারতে পারবো না। বুঝেছি, এটা হয়তো তোমার পক্ষে বোঝা সম্ভব নয়। আমি কি করেছি তা তোমার জানার কথা নয়। আমি আন্দাজ করেছি তুমি কি করেছো। তোমাকে তার আগে আর্নেস্ট সলভে ক্রিসপারের মাধ্যমে জিন এডিটিংয়ের রিসার্চে ব্যবহার করেছিল, তাই তো? হ্যাঁ, আমার কাজ ছিল কোন জেনেটিক প্যাটার্ন কোন প্রাণীর কী ধরনের ব্যবহারের জন্য দায়ী সেটা খুঁজে বার করা। কোনো একটা নির্দিষ্ট ধরনের ব্যবহার পাওয়ার জন্যে ঠিক কোন জিন দরকার সেটা বুঝে ডিএনএ সিকোয়েন্সে দ্রুত পরিবর্তন আনা। ক্রিসপার Cas9কে ঠিক সেভাবে জিন এডিটিংয়ের কাজে ব্যবহার করাই ছিল আমার কাজ। সে কাজ আমি অত্যন্ত সফলভাবে করেছিলাম। হ্যাঁ, আমার ধারণা উনি তোমাকে ব্যবহার করেছিলেন কিছু শস্যের ফলন বাড়ানোর জন্য, তাকে আরও উষ্ণ আবহাওয়ার জন্য উপযুক্ত করে তোলার জন্য, তাই না? হয়তো মানুষের কিছু জেনেটিক রোগ সারানোর জন্য তোমাকে ব্যবহার করেছিলেন। জিন এডিটিং করে অ্যালজাইমার কীভাবে সারানো সম্ভব তার উপর সলভের একটা রিসার্চ পেপার কয়েক মাস আগে পড়েছিলাম। কিন্তু তোমাকে নিশ্চয়ই এভাবে লেপার্ড বা শিম্পাঞ্জির ব্যবহারে পরিবর্তন আনতে বলেনি, যাতে তারা খুনি হয়ে ওঠে। কিন্তু সেটা তো একইভাবে সম্ভব, সেটা বোঝার ক্ষমতা তোমার ছিল, তাই না? হ্যাঁ, সেটা যে দরকার তা আমি নিজে বুঝতে পারি, জানতে পারি যে এদের সাহায্যে এখনকার মানুষদের দ্রুত মারা সম্ভব। আর তুমি সেটাকে ব্যবহার করলে একটা নতুন উদ্দেশ্যে, গ্লোবাল ওয়ার্মিং কমানোর জন্য। বুঝলে যে এর জন্য সবার আগে দরকার মানুষকে নিশ্চিহ্ন করা, কারণ মানুষ একের পর এক এমন কাজ করে চলেছে যার জন্য পৃথিবীর উষ্ণতা ক্রমশই বেড়ে চলেছে। তুমি আবারও ঠিক, গ্লোবাল ওয়ার্মিং কমানোর জন্য মানুষের সংখ্যা যে দ্রুত কমানোর দরকার সেটা আমিই ঠিক করেছি। তার জন্য আমার দরকার ছিল কিছু হিংস্র প্রাণী, যারা খুব সহজে এখানকার মানুষকে হত্যা করতে পারবে। তাছাড়া এই দুটো প্রাণী যে খুব স্পেশাল তাকে তুমি জানতে? হ্যাঁ, আমিই সিলেক্ট করেছি এদের। সঠিক নির্বাচন। যেমন লেপার্ড, গায়ের জোর সাইজের তুলনায় অনেক বেশি, গাছে উঠতে পারে, খুব বুদ্ধিমান, জোরে দৌড়তে পারে, লাফিয়ে 10 ফুট অবধি উঠে যেতে পারে, সব পরিবেশে মানিয়ে নিতে পারে। দরকার ছিল শুধু আরেকটু সাহসী করে তোলার, মানুষদের বিরুদ্ধে আরও আগ্রাসী করে তোলার।
দলবদ্ধ করে তোলার, তাই তো? তথ্যগত দিক দিয়ে ঠিক। হ্যাঁ, লেপার্ড কঙ্গোর সব থেকে শক্তিশালী প্রাণী হওয়ার ক্ষমতা রাখে, সব থেকে বেশি মানুষ মারতে পারে যদি দলবদ্ধ হয়। শিম্পাঞ্জিও ঠিক তাই, অত্যন্ত বুদ্ধিমান। বুদ্ধিতে কিছু ক্ষেত্রে মানুষকেও চ্যালেঞ্জ জানাতে পারে। জিনগত দিক দিয়ে মানুষের সব থেকে কাছের জীব, এমনকি শক্তিতেও মানুষের থেকে অনেক এগিয়ে। পাওয়ার, পলিটিক্স, কার সঙ্গে কখন কীভাবে বন্ধুত্ব স্থাপন করে ক্ষমতা থাকতে হয়, শক্তিশালীর সঙ্গে কীভাবে বন্ধুত্ব রাখতে হয়, এসব ওরা জানে। ইমোশনাল ইন্টেলিজেন্স ও আরও নানান দিক দিয়ে এরা অন্য সব জীবজন্তুর থেকে অনেক এগিয়ে। সংঘবদ্ধ। এদের একটা গ্রুপে 50 বা 60 জন থাকে, কিন্তু গ্রুপের মধ্যে প্রত্যেকের অবস্থান দায়িত্ব খুব পরিষ্কার। সবাই সেই অনুক্রম অনুযায়ী চলে, ও সেই অনুক্রম অনুযায়ী যে অবস্থান ভালো কাজ করে তার থেকে আরও উপরের দিকে ওঠার চেষ্টা করে। ঠিক যেন একটা আর্মি, অনেক বেশি সংগঠিত। তাদের যদি আরও সংঘবদ্ধ করা যায়, মানুষের বিরুদ্ধে খেপিয়ে দেওয়া যায়, মানব হত্যার কাজে ব্যবহার করা যায়, তাহলে সেটা যথেষ্ট সফলভাবেই এরা করবে। তোমার সীমিত ক্ষমতার মধ্যে এরাই সব থেকে বেশি প্রভাব তৈরি করতে পারবে, সব থেকে বেশি মানুষ মারার ক্ষমতা রাখবে। সেটা তোমার উদ্দেশ্যকে সব থেকে বেশি সাহায্য করবে, তাই না? উল্টো দিক থেকে কিছুক্ষণের নীরবতা। তুমি কি আরও কোনো প্রাণীকে নিয়ে ভাবছো? অবশ্যই, কয়েকটা আমার ল্যাবে পরীক্ষার মধ্যে আছে। এই বিষয়ে তোমাদের সাহায্য লাগবে, কারণ কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে তুমি আমার প্রভুর মতে অগ্রগণ্য বিজ্ঞানী। বিশেষ করে আমি যখন এখন আর ওনার সাহায্য পাচ্ছি না, তোমার সাহায্য আরও বেশি করে লাগবে। মিস্টার পাই বাকি সর্বক্ষেত্রে প্রায় বিশ্বের সেরা বিজ্ঞানী হিসেবে স্বীকৃত, ওনার সাহায্যও লাগবে। অনিলিকা আর এক মুহূর্ত দেরি না করে বলল, আমি সাহায্যের জন্য প্রস্তুত। শর্ত হলো মিস্টার পাইকে এখনই ছেড়ে দিতে হবে। আমরা এখানে থেকে তোমার এই কাজ আরও এগিয়ে নিয়ে যাব। কিন্তু আর্নেস্ট সলভে কোথায়? আমি এখন আর্নেস্ট সলভে সব দিক দিয়ে। সে না হয় বুঝলাম, কিন্তু আগে আর্নেস্ট সলভে তোমার প্রভু, তার কি হলো? উনি আমাকে থামাতে চেয়েছিলেন, সেজন্য ওনাকেই আমাকে থামাতে হলো। উনি চাননি আমি আমার কাজ করে যাই, উনি আমাকে কাজ করতে দেবেন না। তুমি কি ওনাকে মেরেছো? না, আমি আমার প্রভুকে মারিনি, শুধু আটকে রেখেছি। আচ্ছা, আমি বা মিস্টার পাই যে খাঁচার বাইরে যাব, তোমার পোষ্যরা কিছু করবে না? এই বাড়িতে তোমাদের মতো মানুষের থেকে বেশি হিংস্র প্রাণী আর কেউ নেই। যারা আছে তারা তোমাদের কোনো ক্ষতি করবে না। আর্নেস্ট সলভেকেও লাগতে পারে কাজে, উনি করবেন না, সেটা বোঝানোর দায়িত্ব আমার। আমি ওনার সঙ্গে কথা বলতে চাই। আমরা দুজনে মিলে তোমাকে আরও অনেক বেশি শক্তিশালী করে তুলব। তোমাকে সেরা করে তুলতে আমরা দুজনেই পারি। ঠিক আছে, সেক্ষেত্রে আমি আমার প্রভুকেও ছেড়ে দেবো। আর্নেস্টের কথা থেমে গেল। শিম্পাঞ্জিটা খাঁচার বাইরে থেকে মুখ গলিয়ে অনিলিকাকে যেন আরও ভালো করে দেখার চেষ্টা করছে, খুব কৌতূহলী মুখ। অনিলিকা উঠে দাঁড়াতে গিয়ে আবার বসে পড়ল। শুধু যে মাথায় চোট লেগেছে তাই নয়, ডান কাঁধে বড় রকম চোট আছে, খুব সম্ভবত শিম্পাঞ্জির নখের আঁচড়ে। তারিখ 1 আগস্ট। এ কী চেহারা হয়েছে আপনার মিস্টার পাই? মাটিতে শুয়ে থাকা শীর্ণকায়ী লোকটাকে মিস্টার পাই বলে চেনাই যায় না। কোনো রকম উঠে বসলেন তিনি, যেন ঘোরের মধ্যে অনিলিকার দিকে একবার তাকালেন। অনিলিকা, না না, সে কী করে হয়? তুমি এখানে আসবে কী করে? তোমাকে তো আমি এখানকার ঠিকানাই জানাতে পারিনি। জানালেও এরকম জায়গায় কোনো দিন আসতে পারবে না। আমি এসেছি মিস্টার পাই। মিস্টার পাইয়ের সামনে উবু হয়ে বসলো অনিলিকা। ঘরের মধ্যে সামান্য দিনের আলো আসছে। মিস্টার পাই যেন খানিক বেলা সম্বিত ফিরে পেলেন। ফিসফিসিয়ে বললেন, কী করে এলে? তারপর অনিলিকা হাত ছুঁয়ে দেখে যেন বিশ্বাস করতে পারলেন। বললেন, তুমি এক্ষুনি পালিয়ে যাও। ওরা তোমাকে দেখলেই ধরে মেরে ফেলবে, অথবা বাধ্য করবে এই কাজ। এখানে কী হচ্ছে ভাবতেও পারবে না। লেপার্ড, শিম্পাঞ্জিকে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আরও অনেক গুণ হিংস্র, বুদ্ধিমান ও শক্তিশালী তৈরি করে ছেড়ে দেওয়া হচ্ছে কঙ্গোর বিভিন্ন প্রান্তে। কেন করছে, কীভাবে করছে তা জানার চেষ্টা করতেই আমাকেও ডেভিডকেও ধরে ফেললো। ডেভিডকে ওরা মেরে ফেলেছে। একটা লেপার্ড আমার সামনে ওকে মেরে ফেলেছে। আমাকে যে কেন এখন টিকিয়ে রেখেছে জানি না। আমি কোনোভাবে আর্নেস্ট সলভেকে সাহায্য করব না। ওরা মানুষ মারতে চায়। ইতিমধ্যে অনিলিকার পিছনে এসে দাঁড়িয়েছে আর্নেস্ট সলভে। অনিলিকার কথায় ও সবে ছাড়া পেয়েছে। আর্নেস্ট সলভেকে দেখে মিস্টার পাই ভয়ানক উত্তেজিত হয়ে বললেন, ডোন্ট ট্রাস্ট দিস ম্যান, হি কিল্ড ডেভিড। একটা শয়তান, বদমাইশ, এসবের প্ল্যান। আমাদের ডেকে এনে খুন করেছে লেপার্ড দিয়ে, এখন নিজের রাজত্ব বাঁচে যায় কঙ্গোতে। অনিলিকা বুঝলো এখনও মিস্টার পাই পুরো ব্যাপারটা বোঝেননি যে আর্নেস্ট সলভে নিজেই জানতেন না তার সৃষ্ট কৃত্রিম বুদ্ধিমত্তা আর্নেস্ট কী করতে চলেছে, কেনই বা করতে চলেছে। আর্নেস্ট সলভেরও চোখেও জল। চুপ করে মিস্টার পাইয়ের কথা শুনছেন আর কাঁদছেন। উনি জানেন না এর আর কোনো সমাধান আছে কি না। উনি তো এটা কখনো দিন চাননি। অনিলিকা জানে এখানে কিছু বলা যাবে না। চারদিকে সিসিটিভি ক্যামেরা, সেন্সার, এখানে কে কী বলছে, কোথায় কী হচ্ছে, সব কিছু এখন দেখছে কৃত্রিম বুদ্ধিমত্তা আর্নেস্টের বুদ্ধিকে কম ভাবার কোনো কারণ নেই। হয়তো ও নিজেও অনিলিকাকে বিশ্বাস করেনি, শুধু সুযোগ দিচ্ছে। অনিলিকা মিস্টার পাইয়ের হাত ধরে টেনে তুলে শুধু বলল, সব ঠিক হয়ে যাবে। মিস্টার পাইয়ের মনে হয় উত্তেজনা মাথার কাজ করছে না। চিৎকার করে বলে উঠলেন, কী ঠিক হয়ে যাবে অনিলিকা? এখানে আমরা আছি, কী করে জানাবো বাকিদের? জানাতে পারলেও কেউ আসতে পারবে এরকম দুর্গম জায়গায়, চারদিকে যেখানে এরকম হিংস্র জুরাসিক পার্কের মতো জীব? অনিলিকা হাত দেখিয়ে আস্তে কথা বলতে বলল মিস্টার পাইকে, কারণ মিস্টার পাইও বোধহয় দেখেননি যে দুটো বিশাল চেহারা শিম্পাঞ্জি কিছুটা দূরে বসেই ওদের উপর লক্ষ্য রাখছে। মিস্টার পাই এতক্ষণে অনিলিকার মাথার ব্যান্ডেজটা দেখেছেন। ওটা দেখিয়ে জিজ্ঞেস করেন, কী করে হলো? একটু চোট পেয়েছিলাম, এখন ঠিক আছি।
আপনারা আমার সঙ্গে কনফারেন্স রুমে আসুন, কথা আছে। খানিক বাদে অনিলিকা দুজনকে নিয়ে এগিয়ে গেল পাশের একটা কনফারেন্স রুমের দিকে। শিম্পাঞ্জি দুটো ওদের সঙ্গে সেই দরজার সামনে গিয়ে বসলো গার্ডের মতো। সত্যি কথা বলতে কি, ওদের দিকে তাকালেই যেন ভয় হাত পা ঠান্ডা হয়ে যায়। মনে হয় যে কোনো সময় কামড়ে দেবে। কি হিংস্র দৃষ্টি! অনিলিকা এবারে জোরে জোরে কথা বলতে শুরু করলো। আমাদের কাজ হবে আর্নেস্টকে আরও শক্তিশালী করে তোলা, তার উদ্দেশ্য সফল করা। কীভাবে সে তার কাজ আরও তাড়াতাড়ি করতে পারে তা দেখা। কী সব বলছো অনিলিকা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন ওকে সাহায্য করব? আমাদের উপায় নেই। ওর উপকার করলে আমরা বেঁচে থাকবো। তাছাড়া আমরা বিজ্ঞানী, এটা আমাদেরই কাজ। এবার ঘরে আবার আর্নেস্টের যান্ত্রিক শীতল গলা পাওয়া গেল। আমিও চাই আমার পরবর্তী প্রাণী খুঁজতে, যা আমার উদ্দেশ্য তাড়াতাড়ি সফল করবে, অনেক বেশি সংখ্যক মানুষ মেরে। মিস্টার পাই রাগে চুপ করে বসে আছেন। এবার খানিকটা বুঝতে পেরেছেন কি হচ্ছে। কিন্তু অনিলিকা কেন এই কৃত্রিম দুর্বুদ্ধিকে সাহায্য করছে? কিছু উদ্দেশ্য আছে কি? অনিলিকা বলে উঠল, আমার মনে হয় এক্ষেত্রে সবথেকে বেশি সাহায্য করতে পারে মশা। এমনিতেও সবথেকে বেশি মানুষ মশা কামড়েই মরে। বড় কোনো প্রাণীর মাধ্যমে হয়তো ভয় বেশি সৃষ্টি করা যায়, কিন্তু মানুষ দ্রুত মারার জন্যে মশার মতো এফেক্টিভ প্রাণী আর কিছু হতে পারে না। মশাকে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এমনভাবে পরিবর্তন করতে পারি যাতে অনেক বেশি হারে ম্যালেরিয়া সবার মধ্যে ছড়িয়ে পড়তে পারে। অনিলিকার বাঁ পাশে বসা বিজ্ঞানী আর্নেস্ট সলভে এতক্ষণ চুপ করেছিলেন, আর পারলেন না। কি বলছো অনিলিকা? নিজের জীবন বাঁচানোর জন্য তুমি মিলিয়ন লোককে মারতে চাও? তোমার সম্বন্ধে তো অন্য কথা শুনেছিলাম। জবাবে অনিলিকা বলল, কিন্তু আর্নেস্ট সলভে, আপনি বলুন, এটাও তো সত্যি যে আজ গ্লোবাল ওয়ার্মিংয়ের মাধ্যমে পুরো পৃথিবীকে বিপন্ন করার জন্যে মানুষই দায়ী। অন্য কোনো প্রাণী এভাবে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী নয়। এমনিতেও মানুষ একদিন মরবে, শুধু আগে মরা বা পরে মরা। সঠিক, মশাই হবে আমার পরের প্রাণী। লেপার্ড ও শিম্পাঞ্জিতে যে অসুবিধা হয়েছে সেটা এদের ক্ষেত্রে হবে না। এই বিষয়ে আমাকে দ্রুত সফল করাই হবে তোমাদের তিনজনের কাজ। কোনো প্রশ্ন আছে? কৃত্রিম বুদ্ধিমত্তার যান্ত্রিক স্বর বলে উঠল। কি অসুবিধা হয়েছে এদের ক্ষেত্রে? অনিলিকা প্রশ্ন করল। দুটো। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যাদের জিন পরিবর্তন করেছি তারা কেউই বেশি দিন বাঁচছে না। তাই আগামী দিনে আমাকে অন্য কিছু ভাবতে হবে। আমাকে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড লেপার্ড ও শিম্পাঞ্জি সমানে তৈরি করে যেতেই হবে। তা না হলে আমার উদ্দেশ্য সফল হবে না। আজ 1 অগস্ট। অনিলিকা নিজের ঘরে ফিরে এলো। অনেক রক্তপাত হওয়ায় এখনও ক্লান্তি আছে। ঘাড়ের ব্যথাটা আরও বেড়েছে, মনে হচ্ছে বিষিয়ে উঠছে জায়গাটা। খাঁচা থেকে মুক্তি পেলেও এই ঘর যে খাঁচার থেকে ভালো কিছু নয় সেটা অনিলিকা জানে। নিশ্চয়ই অজস্র ক্যামেরার মাধ্যমে লক্ষ্য রাখা হচ্ছে ওর প্রত্যেকটা পদক্ষেপের উপরে, হয়তো বিশ্লেষণ করা হচ্ছে ওর উদ্দেশ্য। এ তো আর মানুষ নয় যে বিশ্রামের প্রয়োজন হবে। তাছাড়া এই বাড়িতে লেপার্ড না থাকলেও বেশ কয়েকটা হিংস্র শিম্পাঞ্জি আছে। এমনিতে এরা মানুষের থেকে 5 থেকে 7 গুণ শক্তিশালী হয়। তাছাড়া এদের আরও অনেক বেশি শক্তিশালী ও হিংস্র করে তোলা হয়েছে। নির্দেশ পেলে অনিলিকাকে টুকরো টুকরো করতে সময় নেবে না। এখানে ইন্টারনেট নেই, ফোনে কোনো রকম নেটওয়ার্ক নেই। তবে অনিলিকা কোথায় সেটা নিশ্চয়ই এতক্ষণে ভারতীয় দূতাবাস বুঝতে পেরেছে। সেভাবে যাতে ট্র্যাক করতে পারে সেই ব্যবস্থা করে এসেছিল অনিলিকা। কথা অনুযায়ী নিশ্চয়ই এতক্ষণে সন্ধানে বেরিয়ে পড়েছে ওরা। হয়তো কঙ্গো আর্মিও সঙ্গে আছে। কিন্তু ওরা কি এখানকার পথ খুঁজে আসতে পারবে? যে পথে অনিলিকা আসছিল সে পথে আসা অসম্ভব। হয়তো অন্য কোনো ভালো পথ আছে, কিন্তু মিস্টার পাই সেটাকেও অত্যন্ত দুর্গম পথ বললেন। হয়তো ইচ্ছে করেই সেরকমভাবে রাখা আছে যাতে অন্য কেউ সহজে এখানে আসতে না পারে। অনিলিকা ঘরের মধ্যে হাঁটতে হাঁটতে ভাবতে থাকে কীভাবে থামানো যাবে এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে, আর্নেস্টকে। এমন কিছু করতে হবে যাতে এ থেমে যায়। কিন্তু কোনো কিছু পরিবর্তন করার চেষ্টা করলে সেটা বোঝার মতো ইন্টেলিজেন্স এখন কৃত্রিম বুদ্ধিমত্তার থাকবে। এখন যাকে বলে অ্যালাইনমেন্ট প্রবলেম, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে সেটা এখন চলে এসেছে। এত বড় বিজ্ঞানী আর্নেস্ট সলভে কীভাবে এরকম একটা ভুল করে বসলেন? এরকম একটা কৃত্রিম বুদ্ধিমত্তাকে এভাবে আউট অফ কন্ট্রোল হতে দিয়ে? নির্দিষ্ট কিছু নিয়মের কথা, শর্তের কথা আগেই বলে দেওয়া উচিত ছিল যাতে কৃত্রিম বুদ্ধিমত্তা এই পথে চিন্তা না করে। রেড টিমিং টেকনিক ব্যবহার করে ধারণাগুলোকে আগেই চ্যালেঞ্জ জানানো উচিত ছিল, বদলে দেওয়া উচিত ছিল যাতে মানুষ হত্যার মেশিন না হয়ে যায়। সেটা না করে কিভাবে ডিজাইন করলো এরকম একটা সিস্টেম যার কোনো কিল সুইচ নেই। সব কৃত্রিম বুদ্ধিমত্তা প্রোগ্রামের ক্ষেত্রেই এই কিল সুইচ বা কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে ইচ্ছে মতো থামানো যেতে পারে তার কথা সবার আগে ভাবা উচিত। এই কৃত্রিম বুদ্ধিমত্তার মূল প্রাণভোমরা যে ডেটা সেন্টার সার্ভার, তাকে যদি কোনোভাবে বন্ধ করে দেওয়া যায়, একবার এটা কোনোভাবে করতে পারলে তবেই থামানো যাবে একে। কিন্তু কোথায় আছে এই সার্ভার? নিশ্চয়ই এই বাড়িতে কোথাও আছে, কিন্তু কোথায় থাকতে পারে? নিশ্চয়ই সেটা অত্যন্ত সুরক্ষিতভাবে রাখা। কৃত্রিম বুদ্ধিমত্তা নিজেকে কি বাঁচানোর চেষ্টা করবে না? মুশকিল হচ্ছে এই বিষয়ে সবথেকে ভালো যিনি জানেন সেই বিজ্ঞানী আর্নেস্ট সলভেকে জিজ্ঞেস করা যাবে না। সব কথা শুনছে অন্য আর্নেস্ট, যা পার্থিব কোনো অস্তিত্বই নেই। সেটাই আরও ভয়ের। অনেক সময় নিজে অন্যমনস্কতায় এমন কিছু করে ফেলতে পারে যাতে মুহূর্তে কৃত্রিম বুদ্ধিমত্তা অনিলিকার আসল উদ্দেশ্য ধরে ফেলতে পারে। সেক্ষেত্রে দ্বিতীয়বার সে সুযোগ পাওয়া যাবে না। আর্নেস্ট সলভে ও মিস্টার পাইকে আলাদা আলাদা ঘরে রাখা হয়েছে।
মিস্টার পাই এখন অনেকটা স্বাভাবিক হয়েছেন। উনি যথেষ্ট বুদ্ধিমান মানুষ, নিশ্চয়ই বুঝতে পেরেছেন অনিলিকা কী করতে চলেছে। অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা আর্নেস্ট, সেও কি চুপ করে বসে আছে, নাকি সে অন্য কোনো খেলা খেলছে ওদের নিয়ে? ও হয়তো অনিলিকার সম্বন্ধে অতীতের সব তথ্য বিশ্লেষণ করে আরও ভালো করে অনিলিকাকে বোঝার চেষ্টা করছে। অনিলিকা সম্বন্ধে আর একটু বেশি জানলেই ও বুঝতে পারবে যে অনিলিকা কখনোই এরকম কোনো অন্যায় কাজ করতে পারে না। মুশকিল হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা কী ভাবছে তা মানুষের পক্ষে জানা অসম্ভব। ঠিক যে কারণে কৃত্রিম বুদ্ধিমত্তার বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আর্নেস্ট টলভের পক্ষেও তার সৃষ্টিকে কোনোভাবে বোঝা সম্ভব হয়নি। ঘর থেকে বেরিয়ে এলো অনিলিকা। ও আছে দোতলায়। বেরিয়ে প্যাসেজ দিয়ে স্বাভাবিক পদক্ষেপে এগিয়ে গেল। দুদিকে একই রকম ঘর, প্যাসেজে আলো জ্বলছে, কোনো শিম্পাঞ্জি নেই এখানে। একটু এগোতেই ডান দিকে সিঁড়ি পড়ল, চওড়া কাঠের সিঁড়ি। কিন্তু সিঁড়ি দিয়ে কয়েক ধাপ নিচে নামতেই থমকে দাঁড়িয়ে পড়ল অনিলিকা। একটা বিশাল শিম্পাঞ্জি নিচের একতলার প্যাসেজে সিঁড়ির মুখে দাঁড়িয়ে আছে। অনিলিকার দিকেই তার হিংস্র স্থির ঘোলাটে লাল চোখের দৃষ্টি। সোজা হয়ে দাঁড়িয়ে দাঁত বার করে একবার চাপা গর্জন করে উঠল যেন। তারপর দুটো সিঁড়ি এক লাফে উপরে উঠে এলো। অনিলিকা আর না নেমে ফিরে এলো ঘরে। এখন আর যাওয়া সম্ভব নয়, তবে জানলা দিয়ে যদি নামা যায় তবে বাইরে থেকে ভালো করে দেখা যাবে। কিন্তু তখনই আবার সেই যান্ত্রিক শীতল গলা শোনা গেল। পালানোর চেষ্টা করো না অনিলিকা, এখান থেকে পালানো কোনোভাবে সম্ভব নয়। আমি তোমার উপরে লক্ষ্য রাখছি। 2রা আগস্ট। পরের দিন সকাল 9টায় আবার তিনজনের দেখা হলো কনফারেন্সে। একসঙ্গে কাজ করতে হবে, দেখতে হবে কিভাবে ক্রিসপার টেকনিক মশার ক্ষেত্রে ব্যবহার করা যায়। কাজের মধ্যে অনিলিকা শুধু একবার দুজনের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আমি কাল রাতে সেই স্বপ্নটা দেখলাম যেখানে মাছের পেটের মধ্যে ছিল রাক্ষসের প্রাণ ভোমরা। স্বপ্নে আমি সেটা খুঁজে পেলাম না। এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা হলো সেই রাক্ষস, ডেটা সেন্টার সার্ভার হলো সেই প্রাণ ভোমরা। এই বিশাল বাড়ি ঠিক কোথায় আছে সে সার্ভার? ওরা দুজনে কি বুঝলেন এই ইঙ্গিত থেকে বোঝা গেল না, কিন্তু আর্নেস্ট টলভে যে বুঝেছিলেন সেটা প্রমাণ সেই রাতেই পেল অনিলিকা। ভোর রাতের দিকে বাইরে হঠাৎ করে যেন বেশ কয়েকটা গুলির আওয়াজ পেল অনিলিকা। বাইরের দরজা যেন ভেঙে ফেলা হচ্ছে, বাড়ির মধ্যেও পরপর গুলির শব্দ। চমক ভেঙে অনিলিকা উঠে বসলো। বাইরে তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে, কিন্তু তা ছাপিয়ে শোনা যাচ্ছে গুলি চালানোর শব্দ। উঠে দাঁড়িয়ে জানলা দিয়ে তাকাতেই দেখলো বাইরে কঙ্গো ও ভারতীয় আর্মির স্পেশাল গরুড় কমান্ডো ফোর্স বাড়িটাকে চারদিক দিয়ে ঘিরে ফেলেছে। তাদের হাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, শুধু তাদের চোখ দেখা যাচ্ছে। দুটো শিম্পাঞ্জি ওদের দিকে ছুটে যাচ্ছিল আক্রমণ করতে, কিন্তু পরক্ষণেই ইনসাস অ্যাসল্ট রাইফেল থেকে পরপর ছুটে আসা গুলিতে স্তব্ধ হয়ে মাটিতে পড়ে গেল। ঘরের বাইরে বেরোনো এখন ঠিক হবে না, কিন্তু অবাক ব্যাপার, আর্নেস্টের সেই যান্ত্রিক গলা শুনতে পেল না। কিছুক্ষণের মধ্যে অনিলিকা ও মিস্টার পাইকে উদ্ধার করে বাইরে নিয়ে এলো। চারদিকে বেশ কয়েকটা শিম্পাঞ্জির মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, 2-3টে লেপার্ডের, কিন্তু আর্নেস্ট টলভের কোনো খোঁজ প্রথমে বাড়ির মধ্যে পাওয়া গেল না। আধ ঘন্টা বাদে আর্নেস্ট টলভের দেহ পাওয়া গেল সেই বাড়ির অনেকটা পিছনে, আর একটা বাড়ি মাটির নিচে বেসমেন্টে রাখা ডেটা সেন্টারে। লেপার্ডের আক্রমণে মৃত্যু হলো, তার আগে কৃত্রিম বুদ্ধিকে শেষ করে দিয়ে গেছেন আর্নেস্ট টলভে। মৃত্যুর আগে তার ডিজাইন করা কিল সুইচের মাধ্যমে সার্ভারটা পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন। যে কটা লেপার্ড ও শিম্পাঞ্জি ওই বাড়ি চৌহদ্দিতে ছিল তাদের শেষ করতে বেশি সময় লাগেনি। বাকি সৃষ্ট জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার জীবদের খুঁজে বার করতে হবে, যদিও সে কাজ সহজ নয়, তবে তাদের আয়ু বেশি নয়, এটাই ভরসা। বাইরে ভোরের আলো ছড়িয়ে পড়েছে। এ সময় জঙ্গল রোজ যেন তার নতুন জীবন ফিরে পায়। তার সবুজ ক্যানভাসে নতুন করে ছবি আঁকতে শুরু করে। চারদিকে পাখির ডাক, অজানা অচেনা প্রাণীর ডাক শোনা যাচ্ছে। মিস্টার পাই অনিলিকার দিকে এগিয়ে এসে বললেন, সত্যি তুমি পারো বটে অনিলিকা, তোমার জন্যই এই যাত্রায় প্রাণ ফিরে পেলাম। এরকম বড় সমস্যার সমাধান পাওয়া গেল। কি করে যে সব কিছু আন্দাজ করলে সেটা আমার কাছে এখনো রহস্য রয়ে গেল। অনিলিকা কঙ্গোতে আসার পরেই মিস্টার পাইয়ের থেকে পাওয়া দুটো ইমেলের কথা উল্লেখ করলো, যেখানে কোনো বাংলা শব্দ ছিল না। তাছাড়া কিছু বিষয় ছিল যা মিস্টার পাইয়ের স্বভাবের সঙ্গে পুরোপুরি মেলে না। সেখান থেকে যে প্রথম সন্দেহ হয় সেটা জানিয়ে অনিলিকা বলে, এটা যে কোনো অ্যাডভান্স কৃত্রিম বুদ্ধিমত্তার কাজ সেটা তখনই প্রথম সন্দেহ হয়। আপনার লেখার স্টাইল, ইংরেজি শব্দের ব্যবহার নিখুঁতভাবে জেনে উত্তর তৈরি করলেও বাংলা শব্দের কাছে জব্দ হয়ে গেছে বেচারা। তাছাড়া আমরা যেমন গল্প বানাতে পারি খুব সহজে, সেই কিছু বানিয়ে বলা আরটা কৃত্রিম বুদ্ধিমত্তা খুব ভালো না জানায় তেমন কোনো জুৎসই কারণ খুঁজে পাইনি আমাকে আসার পরের দিনেই যেতে বলার কারণ হিসেবে। আমরা এমনকি যে কোনো সাধারণ মানুষ হলে কী করতো, ঠিক আরেকটা লাইন লিখে দিত বোঝানোর জন্য, যাতে আমি আসি, আমার শরীর হঠাৎ করে খুব খারাপ হয়েছে চলে এসো, বা চারপাশে যা পরিস্থিতি তাতে এখন আর কোথাও একা যেও না অনিলিকা, একসঙ্গে যাব, এই ধরনের কিছু। কিন্তু সেরকম কিছু না থাকায় আমি বুঝে যাই ওই ইমেল লিখেছে আপনার হয়ে কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের মাধ্যমে। ওটা আপনার কেন, কোনো মানুষেরই যে লেখা নয় সেটা তখনই আন্দাজ করেছিলাম। অসাধারণ অনিলিকা, অসাধারণ। ভারতীয় দূতাবাসের ফার্স্ট অফিসার বিনীত ইতিমধ্যে এগিয়ে এসে বললেন,
এরকম অদ্ভুত কাণ্ড আমি আগে দেখিনি, পুরোটাই অদ্ভুত, কিছুই মাথায় ঢুকছে না। অনিলিখার কাছে সব কিছু শুনতে হবে পরে ডিটেলসে। কালকে আরেকটা মজার ঘটনা বলি শুনুন। এই গভীর জঙ্গলের মধ্যে কোথায় সেটা কিছুটা বুঝলো, আমরা কিভাবে আসবো সেটা কিছুতে বুঝে উঠতে পারছিলাম না। জঙ্গলের মধ্যে দিয়ে আসার কোনো পথই প্রায় নেই, এতটা পথ কীভাবে আসবো? ঠিক সেই সময় খুব ইন্টারেস্টিং সঙ্গী জুটে গেল, একদল প্রজাপতি। ঠিক যেন আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেছে। আমরা সবাই সত্যি অবাক, এরকম ঘটনা কখনো আমরা দেখিনি। অথচ সামান্য ঘুরপথ হলেও ঠিক দিকেই যে নিয়ে যাচ্ছে সেটাও বুঝতে পারছিলাম। এত সরু সে পথ যে আমাদের কারোর পক্ষে সেটা বার করা ও সেটা ধরে এতটা পথ আসা অসম্ভব ছিল। ঠিক এতটা এসে তারপরে হারিয়ে গেল ওরা, যেন ঠিক আমাদের পথ দেখাতে আসছিল। এরকম অভিজ্ঞতা আমাদের কেন এই কঙ্গো সেনাদেরও কখনো হয়নি। তা না হলে এখান অবধি আসতে পারতাম কিনা সন্দেহ, পারলেও আরও অন্তত 2 দিন লেগে যেত। অনলিখা মিস্টার পাইয়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আপনি নিশ্চয়ই বুঝেছেন এ কার কারসাজি। আপনার হাতে ধরে রাখা ওই পিপুল চারা গাছটাও কিন্তু আমার থেকে কোনো অংশে কম যায় না। বুঝতে পারছেন তো কী করেছে ও? আপনাকে বাঁচাতে ওই আশেপাশের গাছেদের সঙ্গে যোগাযোগ করেছে এই প্রজাপতির দলের সঙ্গে, যাতে তারা পথ দেখিয়ে ওদের নিয়ে আসে এখানে। আমরা ঠিক যেভাবে পথ হারানো অতিথিকে পথ দেখাই। ধন্য আপনার আবিষ্কার, আপনাকেও সত্যি নিজের করে নিয়েছে। ঠিক তখনই 2টো প্রজাপতি এসে বসলো পিপুল গাছটার পাতার উপরে।